হ্যালো এভরিওয়ান, একটু আগে আমি লাইভে এসেছিলাম। লাইভে এসে এই যে তোমাদের থার্ড সেমিস্টার ফিজিক্সের কোশ্চেন কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং আমি একটু সাজেশন মতো দিয়েছিলাম। তার সাথে সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলছিলাম যে কোশ্চেন কেমন হয়েছে। যদি আমি দেখি, আমি তো বললাম যে কোশ্চেনটা মডারেট হয়েছে, একদম ঠিকঠাক কথা, কোশ্চেন মডারেট হয়েছে। তাহলে কোশ্চেন কেমন হয়েছে আমি বলেছিলাম, চলো আমি বলেছি কোশ্চেন হয়েছে মডারেট কোশ্চেন, কিন্তু মডারেট কোশ্চেন আমাদের ছেলে মেয়েদের জন্য হার্ড হয়ে যাবে। কেন বলো তো? বিকজ অফ আমরা হঠাৎ করে এইভাবে একটা জাম্প হবে আমরা এক্সপেক্ট করতে পারিনি। আমি প্রথম দিকের শুরুর দিক থেকে যখন আমি পড়াচ্ছিলাম, আমাদের মেনলি তো ইউটিউবে বেশি ক্লাস যায়নি, ব্যাচে পড়াচ্ছিলাম, তো তখন আমি বলেছিলাম হয়তো হার্ডেস্ট এক্সাম হতে পারে এবং তার জন্য একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো এই সেমিস্টারের ফিজিক্সটা অনেক হার্ড হতে পারে। কিন্তু সেটা মেনটেন করে আমি শুরুর দিক থেকে প্রত্যেকটা টপিক ডিটেলসে পড়িয়েছি, সব কনসেপ্ট পড়িয়েছি। ওই জন্য একটা জিনিস যেটা এক্সপেক্টেড সেটাই হয়েছে। আমাদের আগুন ব্যাচের যারা ছাত্রছাত্রী ছিল তারা কোশ্চেন ঘুরিয়ে দিলেও প্রায় অনেকটা কোশ্চেন অ্যান্সার করে আসতে পেরেছে, আমি শুনেছি সেটা। এবারে কিছু ছেলে মেয়ে দেখো, সবাই তো আর ভালো লেভেলে প্রিপারেশন নিয়ে থাকে না, সবাই কিছু অ্যাভারেজ বাচ্চা আছে। যারা অ্যাভারেজ বাচ্চা আছে তারা কিন্তু এই পেপারে ধরা পড়েছে। আর এই পেপারে অ্যাভারেজ বাচ্চাগুলো ধরা পড়ার মতো অবস্থা। অ্যাভারেজ বাচ্চাগুলোর কাছে এই পেপারটা হার্ডেস্ট লাগবে। তবে সবগুলো হার্ডেস্ট নয়, কিছু কোশ্চেন ঠিকঠাক আছে। আর যারা ঠিকঠাক বাচ্চা তাদের জন্য এটা মডারেট কোশ্চেন লাগবে। এবং এখানে আমরা খেয়াল করেছি কোশ্চেনগুলো একটু কম্পিটিটিভ ঘেঁষার দিকে গেছে, একটু কম্পিটিটিভ ঘেঁষা কোশ্চেন গেছে। তো লাইভে এসে আমি তোমাদের অবস্থা, তোমাদের অনেকের দেখেছি পরীক্ষা খারাপ হয়েছে, তাই আমি লাইভে এসে আবার ঘন্টার পর ঘন্টা সলিউশন করে তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইনি, তাই একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। এবং লাইভে আমি ভাবছিলাম যে অনেকে আবার বলছো যে স্যার হয়তো লাইভেই সলিউশন করাতে পারবে না বলে চলে যাচ্ছে, তাই আমি দু একটা সলিউশন করছিলাম, দেখছি অনেকটা টাইম চলে যাবে এই করতে করতে। তো সেই জন্য আমি বললাম যে তোমাদের রেকর্ডেড ভিডিও দেবো, তাই রেকর্ডেড ভিডিওতে চলে আসলাম। এবং এই রেকর্ডেড ভিডিওতে আমরা প্রত্যেকটার অ্যান্সার সলিউশন দেখিয়ে দেবো, তোমাদের যার যেমন প্রয়োজন আছে সেই অনুযায়ী দেখে নেবে। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে এগোই। প্রথম যে কোশ্চেনটা ছিল, কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত, তাহলে কি বলছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের, আচ্ছা এটা কি ছিল, এটা ছিল তোমার নিষ্পন্দ অবস্থাটি অপরিবর্তিত না পরিবর্তিত। তোমার নিষ্পন্দ অবস্থাটি কোন ক্ষেত্রে নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে সেই জায়গাটার কথা বলেছিল। ঠিক আছে, চলো আমরা এই বিষয়টা দেখি। এবারে তোমরা হয়তো এটা ভাববে না যে এই যার কোশ্চেন ছিল সেইটাতে টিক মেরেছে, তার মানে এটা কিন্তু উত্তর নয়। এখানে যদি থাকতো অপশানটা অপরিবর্তিত থাকবে তাহলে এটা উত্তর হতো। গ্যালভানোমিটারের ব্যাটারির স্থান অদল বদল করলে, যেহেতু আছে পরিবর্তিত হবে, তার মানে চেঞ্জ কখন হতে পারে? শুধুমাত্র একটা কন্ডিশনে, যে বিভিন্ন বাহুর রোধগুলো পরিবর্তিত হলে। তাহলে অপশান এ হবে আমাদের উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমি নেক্সট কোশ্চেনে দুটো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত, এটা আমি লাইভেও সলভ করে দেখাচ্ছিলাম তোমার। এটা তো এরকমভাবে হবে, যেহেতু এখানে বলেছে কি তাদের তড়িৎ প্রবাহের অনুপাত বের করতে হবে, চৌম্বক ভ্রামক দেওয়া আছে, চৌম্বক ভ্রামক পিএম হয় I/A, তা আমার দরকার I হলো PM/A হলো। তাহলে আমি বের করব দুটো রেশিও I1 I2, তাহলে PM এর সাথে প্রপোর্শনাল টু, তাহলে আমরা দেব PM1 PM2 ইন্টু এরিয়ার সাথে ব্যস্ত আনুপাতিক A2 A1। তাহলে বাবু কি আসবে? তাহলে আসবে এটা যে তোমার PM1/PM2 যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে PM1 রেশিওটা 1/2 আছে, আর এরিয়া হচ্ছে πr2² πr1²। তাহলে এখানে দাঁড়াবে কত? এটা তো এখান থেকে পাই কেটে যাবে, আমাদের দাঁড়াবে r2 r1² তো এখান থেকে দাঁড়াবে কি r2 r1 যদি করি, r2 কে যাবে উল্টে গেলে 2/1, তার স্কোয়ার করলে তাহলে দাঁড়ালো 1/2 × 4, তার মানে দাঁড়ালো 2/1, 2:1 হবে আমাদের অ্যান্সার। তাহলে এটার উত্তর হবে অপশান বি। অ্যান্সার কিগুলো রেডি করো, তাহলে এটা গেল অপশান এ, এটা গেল অপশান বি। ওকে, তারপরে কোশ্চেন, চলো তারপরে কোশ্চেন আছে। এইটা আমি লাইভে পড়াতে একটা ভুল করে ফেলেছিলাম। আমি মানে 2-3 দিন ধরে রাত জেগে আছি ভাই কন্টিনিউয়াসলি, তারপরেও লাইভে দেখলাম তোমাদের অনেকের এক্সাম খারাপ হচ্ছে, আমারও খুব খারাপ লেগেছে ধরতে গেলে, মানে মেনে নিতে পারছি না লাইভে এসে এটা যে এরকম হয়ে গেল ফিজিক্স এক্সামটা। তো এখানটা আমি পড়ার সময় পড়ে নিলাম প্যারালাল প্লেট, সমান্তরাল ধারক, কিন্তু এখানে কি আছে? দুটো সমান্তরাল তড়িৎবাহী তার আছে। তাহলে কোশ্চেনটা দেখো খুব সহজ, এটা ভুল টিক মেরেছে। দুটো সমান্তরাল পরিবাহী তার আছে,
এই যে তারগুলোর উপরে যে বল কাজ করছে সেটা হলো এফ। এটা আমরা কি 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞার ওই যে কন্ডিশন ছিল ওখানে পড়েছিলাম। এফ এর মান কত হয়? এফ এর মান হয় μ0/4 2 I1 I2 R। ডিস্টেন্সটা হলো আর। ওকে, এখন আমরা কি করলাম বাবু, এইখানটাতে বলেছে যদি তখন যে ফোর্স কাজ করে এফ, যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ করা হয়, তখন যাচ্ছিল কত, এখানে যাচ্ছিল I1 I2, এখন সেগুলো কি করা হয়েছে, ডবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে 2I1 2I2। তাহলে তখন কি হবে, আর ডিস্টেন্স চেঞ্জ করে আর এর জায়গায় করে দেওয়া হয়েছে 2R, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে এফ এর মান কত হবে, তাই তো ডিস্টেন্স চেঞ্জ করে কি করা হয়েছে, 3 গুণ করা হয়েছে, সরি 3 গুণ করা হয়েছে। তাহলে দেখো কি করা হয়েছে, প্রবাহ দ্বিগুণ করা হয়েছে, প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ, আর ডিস্টেন্স করা হয়েছে 3 গুণ। তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে এফ ড্যাশ ইকুয়ালস টু হবে μ0/4 2 থাকবে I1 এর জায়গায় কত হবে 2I1, আর I2 এর জায়গায় হবে 2I2, আর এর জায়গাতে কত হবে 3R। ওকে, তাহলে দেখো তখন গল্পটা কি দাঁড়াবে, তখন গল্পটা দাঁড়াবে যে আগের ভ্যালুটা যেটা থাকা উচিত ছিল μ0 2I1 I2 4 আর এখানে আর, তারপরে এক্সট্রা কত থেকে গেল, এক্সট্রা থেকে গেল 2 দুকানি 4, 4 3। তাহলে এই ভ্যালুটার কত হয়ে গেল, এই এফ এর ভ্যালুটার 4 3। তাহলে অ্যান্সারটা হবে 4f/3। 4f/3 আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে। অনেকেই এইটা অ্যান্সার করে ভুল করেছো, এবং তোমরা লাইভেও বলছিলে এটা হবে উত্তর, না এটা উত্তর হবে না, এটা হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তবে এই কোশ্চেনটাকে আমি কোনো মতে সহজ কোশ্চেন, মানে কোনো মতে কঠিন কোশ্চেন বলবো না, এটা একেবারে সহজ কোশ্চেন। জাস্ট এর বেসিক কনসেপ্ট যে জানতে সেই পেরে যাবে, যে এরকম কন্ডিশন ফর্মুলা হয় এটা, এখানে আমি বাড়িয়েছি 3 গুণ, প্রবাহ দ্বিগুণ বাড়িয়েছি, কত হবে, এরকম কোশ্চেন দিতেই পারে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটাও কঠিন ছিল না, এটাও কঠিন ছিল না, এটাও কঠিন ছিল না, কিন্তু কোশ্চেনগুলো আনকমন, এরকম প্র্যাকটিস তুমি করোনি, এটাই হলো প্রবলেম। যদি এরকম প্র্যাকটিস না করে গেলে পরীক্ষা হলে ঘাবড়ে যেতে পারো, এবং সেটাই হয়েছে তোমাদের সাথে। পরের কোশ্চেন চলো, পরের কোশ্চেনটাও সবার কমন কোশ্চেন, এটা আমি সলভ করাবো না, সবাই জানো এই কোশ্চেনটার উত্তর হয় এটা। কাউকে বলতে হবে এটা, বলতে হবে না এটা, এবং এটাই একমাত্র আমাদের হুবহু কমন পড়েছে, একমাত্র না আরও দু একটা আছে হুবহু কমন পড়েছে এটা, এবং এটা তোমরা সবাই জানতে, আমি একদম আগের দিন এসেও বলেছিলাম এটাই পড়বে। আচ্ছা চলো, তো এটাই পড়েছে, এরপরে নেক্সট যাবো আমরা। চলো, কোনটি তিরশ্চম্বক পদার্থের ক্ষেত্রে সঠিক নয়, এটাই ঠিক দিয়েছে। আমরা জানি তিরশ্চম্বক বা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে চৌম্বক প্রাবল্যের মান চৌম্বক ক্ষেত্রের থেকে বেশি হয়, তাহলে এটা কি হবে, বি। ঠিক আছে, নেক্সট চলো। তাহলে এইগুলোর জন্য বেশি সময় যাচ্ছে না, তবে এইটা একটুখানি আনকমন, এটা খুব একটা কমন জায়গা হচ্ছে না। চলো তো এরপরে চলো, এরপরে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই অনেকেই পাগলা হয়ে যাচ্ছে যে এটা কি হবে, কিন্তু ভাই আমরা এইরকম ক্যাপাসিটরের কেসেও করেছিলাম। দেখো কোশ্চেনগুলো একটু আনকমন, সবগুলোই আনকমন, কিন্তু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে তোমরা পারতে। এবারে এটা হয়ে যাবে, এটা ফার্স্ট টাইম এরকম কন্ডিশন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে, সবাই ভাবছো সহজ এক্সাম হবে, সহজ কঠিন হবে, সহজ কোশ্চেন হবে, হঠাৎ করে এরকম হয়ে গেলে এটা হবে, স্বাভাবিক ব্যাপার। তো এইখানে আছো, এইখানে এই দুটোর পোটেনশিয়াল একই, তাহলে এই রেজিস্ট্যান্সটা প্রথমে কাটা যাবে, হলো। তো এইখানে দেখো সবগুলো তার একই, এবং বি আছে, তাহলে এগুলোর পোটেনশিয়াল কত হবে, সব বি বি বি। আচ্ছা, এগুলো দেখো সব এখান থেকে তার একই, তাহলে এর পোটেনশিয়াল হবে এ, এর পোটেনশিয়াল হবে এ। এইখানটা একটা আলাদা পয়েন্ট আছে, এটার নাম দিলাম আমি সি। চলো আমি এপারে করি। তো বাবু তুমি এইদিকে যে পয়েন্টটা, এদিকের পয়েন্টটাও একই তার যাচ্ছে, তাহলে এদিকের পয়েন্টটাও হবে বি পয়েন্ট। তাহলে চলো তুমি এখানে লেখো এ, এখানে লেখো বি, আর এখানে লেখো সি। তাহলে দেখো এ থেকে 3 ওহম বিতে চলে গেছে, 3 ওহম বিতে চলে গেছে, এ থেকে আরেকটা 3 ওহম বিতে চলে গেছে, তাহলে এরা কিসে আছে, প্যারালালে আছে, হলো। এই দুটো কভার হলো, এটা কভার হলো, এটা কভার হলো। তারপরে দেখো সি থেকে একটা চলে গেছে বিতে, তো এই সি থেকে একটা চলে গেছে কোথায়, বিতে, হলো। আচ্ছা, আবার দেখো সি থেকে একটা চলে গেছে বিতে, আবার সি থেকে, তাহলে সি থেকে একটা বিতে গেছে, আবার সি থেকে একটা বিতে গেছে, তার মানে এরকমভাবে গেছে, এখানে আর একটা সি থেকে বিতে গেছে, হলো। তার মানে এই জন প্যারালালে আছে। আবার দেখো এই দুটো, এটা তো আমার বাদ গেল, আর সি থেকে বি একটা হলো, সি থেকে বি একটা হলো, সি থেকে একটা এতে গেছে, এই এগুলোর মান কত, এটার মান 2 ওহম, এটার মান 2 ওহম, এটার মান 2 ওহম, এটার মান 3 ওহম, এটার মান 3 ওহম। কোশ্চেনটা কত ভালো দেখো, দেখতে এরকম লাগছে। তো আমি যদি দেখি এই 2 মিলে কি প্যারালালে থাকে, তাহলে রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, তাহলে কত হয় 4/4 আসে 1।
তাহলে এখানটা এই দুটো মিলে হলো 1, 1-এর সাথে 2 থাকছে কি সিরিজে, তাহলে 2 1 3, তাহলে এই টোটালটা মিলে হয়ে গেল 3। তাহলে আমি কি বলতে পারি, এদিকে আছে এই, এখানে এই, এখানে এই, আর এই টোটালটা মিলে হয়েছে 3। তাহলে পরপর 3টে 3 প্যারালালে আছে, এই হলো এ প্রান্ত আর বি প্রান্ত। এ বি প্রান্তের তুল্য রোধ বের করতে বলছে। 3টে প্যারালালে থাকলে কি হবে, 1 3, 1 3, 1 3, 1 3, 1 3, 1 3 কি 1/c ইকুইভ্যালেন্ট। তাহলে উত্তর কত হবে, 3/3, 3/3 উল্টালেও 1 দাঁড়ায়। তাহলে অ্যান্সারটা আমাদের আসবে 1 ওহম। 1 ওহম কোন অপশানে মিলছে, 1 ওহম আমাদের মিলছে অপশান বিতে। ঠিক আছে, অপশান বিতে মিলছে। পরের কোশ্চেনে যাব, চলো। এই যে কোশ্চেনটা দিয়েছে, আমি প্রথম দেখে মনে হচ্ছিল এই কোশ্চেনটা পোটেনশিয়াল মিটারের অভ্যন্তরীণ রোধ বের করতে বলেছে, কিন্তু ওহম এককে অভ্যন্তরীণ রোধ বের করতে বলেনি, বড় আর এর মান বের করতে বলেছে। এবং এই কোশ্চেনটা একটু ডিফারেন্স টাইপ কোশ্চেন, তড়িৎচালক বলের ওই তুলনার ওই গল্প থেকে কোশ্চেনটা দিয়েছে। নর্মালি এই জায়গা থেকে কোশ্চেন দিলে একটু চাপের হয়ে যায়, এই জায়গাগুলো থেকে কোশ্চেন দিলে একটু তোমাদের চাপের হয়ে যায়। তোমাদের আমরা সবসময় বলেছিলাম যে সহজের ভিতর থেকে দিয়ে দেবে, ওখানে দিলে আর কোন জায়গা থেকে দেবে, কিন্তু ওখানে কোশ্চেনটা দিয়ে দিল অন্য জায়গা থেকে। ঠিক আছে, কোশ্চেনটা ওখানে অন্য জায়গা থেকে দিয়ে দিল, এটা একটা তোমার মানে কিছু করার নেই। এই জায়গা থেকে এরকম কোশ্চেন দিলে তোমার চাপ হবে, এবং ওটা সলভ করতে গেলেও তোমার অনেকটা চাপ হবে। এই কোশ্চেনটা আমি আশা করছি অনেক ছেলে মেয়ে অ্যাভয়েড করে বাড়ি এসছো, কারণ এই কোশ্চেনটা করতে গেলেই তোমাদের একটুখানি সমস্যা তো আশা করছি হবে। আচ্ছা চলো, তাহলে এটাকে আমরা এখন সলভ করে দিই। হ্যাঁ 100 সেমি, আচ্ছা ওকে। চলো কি বলা আছে দেখো, একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য হলো 100 সেমি, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য হলো 100 সেমি এবং রোধ হলো 10 ওহম। এদিকে আর এবং 2 ভোল্ট, এটা কি আর কি করা হয়েছে, এদিকে করা হয়েছে তোমার দৈর্ঘ্য হলো 100 সেমি, রোধ হলো 10 ওহম। এটিকে আর এবং 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয়ক কোষের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো। 10 মিলিভোল্ট তড়িৎচালক বলের একটি উৎস পোটেনশিওমিটারের তারের 40 সেন্টিমিটার দৈর্ঘ্যকে প্রতিমিত হয়, যেমন ছবিতে দেখানো হয়েছে। তাহলে বাবু এখানে আর এককে মানে ওহম এককে আর এর মান বের করতে হবে। চলো এটাকে আমরা সলভ করি। তো করব কি, এখানে করব কি, স্টেপ বাই স্টেপ তোমাকে এখানে করতে হবে। যেমন দেখো তোমাকে দেয়া রয়েছে কত, 10 মিলিভোল্ট। 10 মিলিভোল্ট মানে কত হয়, 10 মিলিভোল্ট মানে হয় 0.10⁻³ দিয়ে ভাগ করতে হবে, 0.01 ভোল্ট। আচ্ছা তাহলে আমরা এখানে প্রতি সেন্টিমিটারে বিভব পতন বের করতে পারি। প্রতি সেন্টিমিটারে কত সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটারে বিভব পতন। এই ধরনের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করোনি। প্রতি সেন্টিমিটার বিভব পতন 0.01 হচ্ছে এখানে ভোল্ট, আর সেন্টিমিটার কত, 40 সেন্টিমিটার। তো এখান থেকে আসে কত, এখান থেকে আসে 0.00 তাই না, 4 25 100, তাহলে 0.3025 ভোল্ট পার কি, ভোল্ট পার সেমি। আচ্ছা তারপরে তুমি কি করবে, আমার পোটেনশিওমিটার তার কত লম্বা হয়, দেওয়া রয়েছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারের টোটাল বিভব কত হবে ভাই, 100 সেন্টিমিটারের বিভব কত হবে, 100 সেন্টিমিটারের বিভব হবে, এই প্রতি সেন্টিমিটারের বিভবকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্ট 2 ঘর সরে যাবে, অর্থাৎ 100 সেন্টিমিটারে বিভব দাঁড়াবে তোমার 0.025 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে কত, এত ভোল্ট, 0.025 ভোল্ট। আচ্ছা এবারে দেখো এই ভোল্টটাই মূল বর্তনীর রোধ আর পোটেনশিওমিটারের তারের রোধের মধ্যে ডিভাইড হয়ে যাবে, তাই না, এই আর এর মধ্যে আর পোটেনশিওমিটার তারের মধ্যে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, মোট বিভব কত দেওয়া আছে, মোট বিভব হচ্ছে কারে 2 ভোল্ট, মোট বিভব 2 ভোল্ট। মোট বিভব যদি 2 ভোল্ট হয় তাহলে রোধের কত বিভব হবে, 2 থেকে বাদ দাও কত, আমরা পেয়েছি 0.025 ভোল্ট। তাহলে আসে কত, 2 থেকে 0.025 ভোল্ট, এটা যদি আমরা বাদ দিই তাহলে চলে আসবে 1.975 ভোল্ট, 1.975 ভোল্ট। এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ড্রপ দাঁড়ালো। আচ্ছা এখন আমি যদি ধরে নিই পোটেনশিওমিটারের তারের প্রতি সেন্টিমিটারের রোধ স্মল আর, তাহলে কত সেন্টিমিটার আছে, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারের রোধ কত হবে, 100 আর।
100 সেন্টিমিটার রোধ কত হবে 100 আর। তারপরে আমি কি করব, তারপরে তোমাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে পোটেনশিওমিটারের যদি দুটো সেল লাগানো হয় তার তোমার ইএমএফ এর কম্পেয়ার করতে হবে। ইএমএফ এর কম্পেয়ার আমরা এভাবেই করতে পারি যে ভি আর বাই ভি 100 সেন্টিমিটার ইকুয়ালস টু বড় রেজিস্ট্যান্স আর বাই পোটেনশিওমিটার তারের রেজিস্ট্যান্স 100 আর। তাহলে এটাকে যদি আমি সলভ করি দাঁড়াবে কত, ভ্যালুগুলো বসাও। ভি আর আমি পেয়েছি কত, এটা 1.975 ভোল্ট ডিভাইড বাই ভি 100 সেন্টিমিটারের ভ্যালুটা কত, ভি 100 সেন্টিমিটারের ভ্যালু তুমি দেখতে পাবে যে তোমার ওটা আমরা পেয়েছি কত, ওটা আমরা পেয়েছি 0.025, এই যে 0.025, তাহলে 0.025 ডিভাইড বাই আর এর মান আমার বের করতে হবে 100 আর। ওকে, এইটাকে এখন আমাকে কি করতে হবে, এটাকে এখন আমাকে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে এটা করে দাঁড়াচ্ছে 79, এটা করে দাঁড়াচ্ছে আর বাই 100 আর। এই ভোল্টটা তো ভোল্টে দেওয়ার সময় লাগবে না। আচ্ছা হলো, এটা যখন হলো তারপরে আমরা কি করব, আমাদের এখন বের করতে হবে আর বের করতে হবে। আর কিভাবে বের করা যায়, আর বের করার জন্য আমার দরকার ভি আর বাই কারেন্ট আই। ভি আর অলরেডি আমরা জানি কত, সেটা হলো তোমার 1.975। আচ্ছা আই বের করব কিভাবে, আই বের করার জন্য আমাকে ভি বাই আর করতে হবে। ভি এর মান কত 0.025 আর আর এর মান কত 100 আর পোটেনশিওমিটার তারে, তাহলে 0.025 পোটেনশিওমিটার তারের হলো 100 আর। ওকে, এটা ক্যালকুলেট করলে তোমার আসে কত, এটা ক্যালকুলেট করলে তোমার আসে তোমার 79 ইন্টু 100 আর। আচ্ছা তাহলে আসে 79 ইন্টু 100 আর। তো আর আমি ধরে নিয়েছিলাম কি, আর আমি ধরে নিয়েছিলাম প্রতি সেন্টিমিটারের রোধ। এখন প্রতি সেন্টিমিটারের রোধটা তোমার 1 ওহম যদি ধরে নিই, প্রতি সেন্টিমিটারে রোধ, আচ্ছা প্রতি সেন্টিমিটারে রোধ কত দেওয়া রয়েছে, হ্যাঁ ধরে নিলে তাহলে ভ্যালুটা কত হবে, এটা হলো সাধারণ প্রথায়। আর এর ভ্যালুটা আমরা ছোট আর এর ভ্যালুটা 1 ধরে নিই, তাহলে আমাদের উত্তরটা কত আসবে, উত্তরটা আসবে 790 আর 79 এই তোমার কত সরি তোমার কত আসছে, ওই 790টা আসবে এখানে। দাও এখানটা ক্যালকুলেশনে কিছু মিস্টেক হয়েছে আশা করছি। তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু এই 100 আর বাই ওপরে আর যদি রাখি তার ভ্যালু হয় 79, তো 79 10 মাল্টিপ্লাই হয়ে যাবে, তো অ্যান্সারটা চলে আসবে অপশন সি 79। এই কোশ্চেনটা একটুখানি ডিফিকাল্ট লেভেল হয়ে গেল তোমাদের জন্য। এই কোশ্চেন সাধারণভাবে তোমার করে ওঠা অনেকটা চাপের হয়ে যায়, ঠিক আছে, এই কোশ্চেন সাধারণভাবে করে ওঠা তোমার অনেকটা চাপের হয়ে যায়। ওকে চলো, তাহলে এটার অ্যান্সার হবে 790। এরপরে কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা তোমরা পারবে না আশা করছি, এই কোশ্চেনটা তোমরা ছেড়েও দিয়েছো অনেকে নিশ্চয়। চলো 1800 সদিশ তড়িৎচালক বলের মিশ্র সমবায়, এইটা তোমরা পারার মতো কোশ্চেন, এটা তোমাদের কোনো অসুবিধা হবে না সেভাবে, কারণ আমাদের টোটাল সেল কত দেওয়া রয়েছে 18, টোটাল সেল দেওয়া রয়েছে ভাই 18টি টোটাল সেল। ওকে, তারপরে কি বলেছি, এরকমভাবে সাজানো হলো যে বহিস্থ রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা সেগুলো আমাদেরকে মেজার করতে হবে। তো কি করে আমরা মেজার করব সেগুলো, তাহলে যদি আমি দেখি এখানে আমি ধরে নিলাম সিরিজে আছে কটি, এখানে দেওয়া আছে সিরিজে আছে 6টি, তাহলে সিরিজে যেটা আছে সেটাকে এন বলবো, এন হলো 6টি, এবং প্যারালালে আছে যেটা সেটাকে আমরা পি আর ধরবো বা পি ধরতে পারো, পি ধরবো, সেটার মান কত, সেটার মান দেওয়া রয়েছে তোমার 3টি। তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাব, টোটাল 18টি পেয়ে যাব। তাহলে আমার টোটাল আর ইকুইভ্যালেন্ট কত হবে, টোটাল আর ইকুইভ্যালেন্ট হবে এন ইন্টু পি বাই কত, এন ইন্টু পি বাই কারেন্ট কত যাচ্ছে, কারেন্ট হচ্ছে সেটা আমরা জানি না, এই সরি টোটাল আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, কারেন্ট আমরা জানি কি, কারেন্ট আমরা জানি না, তাহলে আমি কি ধরে নিতে পারি, প্রত্যেকটা কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নাও। তাহলে এভাবে করো এই জিনিসটাকে, এভাবে করো, এটাকে এম ধরে নাও, এমটা হলো 3, সিরিজটা এম ধরে নাও। তাহলে
আর ইকুই প্রত্যেকটা দেখো এন সংখ্যক যে কোষ আছে, তো এন ইন্টু প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ স্মল আর ধরে নিলাম, নিচে বাই এটা দিয়ে আমরা বহির্বর্তনীর রোধ বের করতে পারি, মানে টোটাল আর ইকুইভ্যালেন্ট বের করতে পারি। এবার এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, ভ্যালুগুলো যদি বসিয়ে দাও তাহলে দাঁড়ায় কত, দাঁড়ায় 6 ইন্টু আর বাই নিচে হলো 3, তাহলে দাঁড়ায় 2R। তাহলে আর ইকুইভ্যালেন্ট হলো 2R। এবার এখানে আমাকে কি বলেছে, এখানে বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে যে অভ্যন্তরীণ রোধের অনুপাতটা কত, ঠিক আছে, মেন রোধ আর অভ্যন্তরীণ রোধের অনুপাতটা কত। তাহলে আর ইকুয়ালস টু যদি 2R হয় তাহলে অনুপাতটা কত হবে, এই অনুপাতটা কত হবে 2R বাই আর, তো কেটে গেলে কত থাকে 2/1, তাহলে রেশিওটা হবে 2:1। এই যে ছেলেটা করেছিল এর ঠিক করেছিল, তাহলে এটার উত্তর হবে কোনটা, এটা, ঠিক আছে। আচ্ছা চলো এরপরে, এইটা তোমাদের জানাশোনা ওহমস ল থেকে কোশ্চেন, এটা সবাই পারতে, এটার উত্তর হয় এটা T1 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T3। এটা একদম সহজ কোশ্চেন, এটা একদম একমাত্র সহজ কোশ্চেন করেছে। তারপরে চলো এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটার একটা মডেল কোশ্চেনের জন্য আমি দেখবে এবিটিএতে এই কোশ্চেনের একটা মডেল কোশ্চেন দেওয়া ছিল এই কনসেপ্টের উপরে বেস করে, তার জন্য আমি ফর্মুলা ও ম্যারাথন ক্লাসে বা বিভিন্ন ক্লাসে লিখেছিলাম যে যদি ভিন্ন তড়িৎচালক বল হয়ে যায়, তাহলে কি হবে। ভিন্ন তড়িৎচালক বল হয়ে যায় তাহলে মোট লব্ধি তড়িৎচালক বল বের করার ফর্মুলা এপসাইলন বাই আর বাই 1/r, এটা ছিল না ফর্মুলা, আমি লিখেছিলাম। তাহলে কি হবে দেখো, দুজন আছে, একজন কত, একজন হলো 2 ভোল্ট 3 ভোল্ট, তাহলে বসাও 3 ভোল্ট আর 0.2 প্লাস 2 ভোল্ট 0.3 হলো, ডিভাইড বাই 1/r ইকুইভ্যালেন্ট হবে। 1/r ইকুইভ্যালেন্ট মানে কত, একটা হলো 1.0.2, একটা হলো 0.3। তাহলে এখান থেকে উত্তর কি হবে বাবু, এখান থেকে উত্তর পয়েন্ট তোলো, এখানে 10 মাল্টিপ্লাই করো, পয়েন্ট তোলো 10 মাল্টিপ্লাই করো, পয়েন্ট তোলো 10 মাল্টিপ্লাই করো, পয়েন্ট তোলো 10 মাল্টিপ্লাই করো। তো করলে আমার দাঁড়াচ্ছে ওপর নিচে 10 কমন নিয়ে কেটে দেবো, তাহলে থাকবে 3 এর 2 প্লাস 2 এর 3, এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে হাফ, আর এখানে পড়ে থাকবে 1 এর 3। লসাগু করলে কত হয়, 3 3 9 প্লাস 4, এখানে হলো 6, এখানে হলো তোমার 3 প্লাস 2, এখানে হলো 6, 6 6 কেটে গেল, আর এদিকে থাকে তোমার 13 এর 5 মানে কত হয়, 5 দুকানি 10, 30, 5 ছক 30, 2.6। তাহলে 2.6 অপশান ডিতে আছে, এটার উত্তর হবে 2.6 ভোল্ট। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছিল, তবে এইটার নর্মালি বোর্ড লেভেলের পড়ায় না, যে এইটা হয় তার মানে এই ফর্মুলাতে পড়ায় না, এটা কম্পিটিটিভ লেভেলে পড়াতে হয়। তবু আমি ম্যারাথন ক্লাসেও বলেছিলাম এবং এবিটিএ টেস্ট পেপার করানোর জন্য কাজে লেগেছিল বলে করিয়েছিলাম, ম্যারাথন ক্লাসে ফর্মুলাও লিখে দিয়েছিলাম, বা শর্ট ট্রিক্সের ক্লাসেও বলেছিলাম। এখন এইগুলো বললে কি হবে যে আমি বলেছিলাম, ওই করেছিলাম, ওসব কোনো কিছু বললে হবে না। ছেলে মেয়েদের যদি পরীক্ষা খারাপ হয় তো খারাপ হয়েছে, এটাই ফ্যাক্ট। এতে কার দোষ, যারা এরকম কোশ্চেন বানিয়েছে এই অল্প সময় 1 ঘন্টা 15 মিনিট সময় এরকম কোশ্চেন বানিয়েছে, দোষ তাদের, আর কারোর দোষ নয়। এর জন্য তোমার পরীক্ষা খারাপ হয়েছে, কিচ্ছু করার নেই, এখন পরের পরীক্ষা ভালো করে দিতে হবে। চলো এরপর নেক্সট, পারস্পরিক আবেশাঙ্ক এবং এর মধ্যে মাত্রা সংকেত। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি ফাই ইকুয়ালস ফাই প্রপোর্শনাল টু আই। মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানে এম হয়ে যায়, তাহলে তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাত্রা কত হবে, ফাই হলো বি আর এ ডট প্রোডাক্ট, আর এখানে আই, তো কস থিটা হয় বি এ কস থিটা, কস থিটার কোনো ইউনিট হয় না। বি এর ইউনিট আমরা এভাবে বের করতে, বি এর মাত্রা এভাবে বের করতে পারি, এফ ইকুয়ালস টু তোমার কিউ ভিবি। তাহলে ভাই বি এর ইউনিট কত হয়, এফ বাই কিউ ভি, এফ এর ইউনিট এফ এর এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর হয়ে যায় আইটি, আর ভি এর হয়ে যায় এল টি টু দি পাওয়ার -1। তাহলে এখানে কি হয়, এটা কাটে, হ্যাঁ, আর এটা অলরেডি কাটে, তাহলে হয়ে যায় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, আর তোমার কিউ এর জন্য হলো আইটি, কিউ এর জন্য হলো আইটি, ও এটা আই ছিল, সরি, কিউ এর জন্য হলো আইটি, তাহলে একটু ভুল হলো আমার, হ্যাঁ, আইটি ইন্টু এল টি টু দি পাওয়ার -1, এটা কাটে, এই এলটা কাটে, তাহলে এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা এখানে বসবে, তার সাথে এরিয়া ছিল, তাহলে এখানে মাত্রাটা কি দাঁড়াবে, এখানে মাত্রাটা দাঁড়াবে
এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 তার সাথে ক্ষেত্রফল মানে এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই আই উপরে গিয়ে আই টু দি পাওয়ার -2 হয়ে গেল। তাহলে এম আই টু দি পাওয়ার -2 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা হবে মাত্রা। এম আই টু দি পাওয়ার -2 এম আই টু দি পাওয়ার -2 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা হবে উত্তর। এর ঠিক করেছিল, এটা হবে উত্তর। ওকে, চলো নেক্সট যাব। কি বলছে? পরিবর্তী প্রবাহ এসির তুলনায় ডিসি কম বিপজ্জনক। ঠিক বলেছে, এসির তুলনায় ডিসি কম বিপজ্জনক, এসি তো বেশি বিপজ্জনক হবে। আর ডিসি মানে সঠিক। বিবৃতি 2, পরিবর্তী প্রবাহের আরএমএস মান হয় এত %। আরএমএস মান কত? I0/√2 বা VB0/√2। তো I0/√2 হচ্ছে কোনো কিছুকে 1/√2 করে দেওয়া মানে কত? 1/√2 মানে √2 ভ্যালু 1.41। তো 1কে 1.41 দিয়ে ভাগ করলে কত হয়? 70 এত %। তার মানে ঠিক বলেছে। এখন ক্যালকুলেটর ছাড়া এটা কী করে ক্যালকুলেশন করবে তুমি বুঝে নাও ভাই। এখন তোমাকে হঠাৎ করে এইভাবে চেঞ্জ করে তোমাকে মারা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এখন তুমি বুঝে নাও। তাহলে 1/1.41 41 হ্যাঁ এটাই আসে। তাহলে 1/√2 মিনস এটা, তার মানে এটা সঠিক। তাহলে কি বোঝা গেল? এটাও সঠিক, এটাও সঠিক। উত্তর কি হবে? বিবৃতি 1, 2 উভয়ই সত্য। বিবৃতি 1, 2 উভয়ই সত্য। এইখানটা এসো, এই কোশ্চেনটা আমাদের কমন কোশ্চেনের ভিতরে পড়ে, কারণ এই টাইপসের কোশ্চেন আমি বলে দিয়েছিলাম জাস্ট মানে আমি অন্য ক্লাসেও বা শর্ট ট্রিক্সের ক্লাস করা দিকে অন্য ক্লাসেগুলো যে বি থাকলে ই বের করার টেকনিক কি। হ্যাঁ, এটা তোমাদের কমন কোশ্চেন পড়েছে, এটা নিয়ে তোমরা আপত্তি করতে পারবে না। জাস্ট ডিরেকশনটা একটুখানি বুদ্ধি করে করতে হবে, যেমন সব জায়গায় খুব ইজি করে দেয়নি, ডিরেকশনটাও বের করতে হবে। তো আমার বি দেওয়া থাকলে ই কীভাবে বেরোবে? আমি জানি E0/B0 = C, বা এটা আমি উল্টা বলতে পারি EB = C। তাহলে আমার বের করতে হবে ই হলো C × B। তো C এর মান কত আছে? C এর মান আছে 3 × 10 to the power 8 ইন্টু 2.4 × 10 to the power -8। এটা কেটে গেল। আচ্ছা 3 দুগুণে 6 আর 3 6 18, তাহলে কত হয়? 3 4 12, তার মানে 7.2। এটা আমরা সহজে গুণ করতে পারবো 7.2। তাহলে 7.2 সবগুলোই আছে, তাহলে এই দুটো হবে উত্তর। এই দুটো প্রথমেই কাটা হয়ে গেল। এবারে জে ক্যাপ হবে না আই ক্যাপ হবে, এটা আমাকে বুদ্ধি করে বুঝতে হবে। আমরা কি জানি? ই এর সাথে বি এর ক্রস প্রোডাক্ট করতে হয়, করলে আমরা তার ডিরেকশন পাই। বিটা কত আছে ভাই? বিটা আছে কে ক্যাপ, বিটা কে ক্যাপ। ওকে, তাহলে ইটা কত হলে সেটা এটা হবে। জে ক্যাপ হলে কি হতো দেখো, আমরা জানি প্রথমে আই, তারপরে জে, তারপরে কে। তো দেখো যদি জে আর কে গুণ করি তাহলে ধনাত্মক পাবো, নিশ্চয়ই ভ্যালুটা ধনাত্মক দিকে যাবে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাবে, তাহলে এটা নিশ্চয়ই জে ক্যাপ হবে। তারপরে তো এখানে আই ক্যাপ পাবো, তাই না? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে অপশন এ। বা এটা অনেকে এভাবে করে যে কে ক্যাপ ইন্টু তোমার আই ক্যাপ ক্রস তোমার জে কে ক্যাপ আয়ের পর না, সরি এভাবে করে অনেকে, একই ব্যাপার। কে ক্যাপের সাথে ক্রস আই ক্যাপ করেই জে ক্যাপ পাওয়া যায়, এভাবে করে দেয়। সেভাবে করতে পারো, কোনো ডিরেকশানে ভুল হবে না। কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কী পাওয়া যাবে? জে ক্যাপ পাওয়া যাবে। তো জে ক্যাপ হয় উত্তর। চলো এরপর নেক্সট কোশ্চেনে যাই। চলো এইবারে এই রেঞ্জগুলো বলেছে। এখন আমরা নর্মাল কোশ্চেনগুলোতে এই এত ডিটেলসে কোশ্চেন দিত না যে ভাই তরঙ্গ দৈর্ঘ্যের প্রত্যেকটার ভ্যালু আমাকে মনে রাখতে হবে, একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো মনে রাখলে হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেকটা ভ্যালু লিস্ট থেকে মনে রাখতে হবে। তাহলে মনে রাখলে কি দাঁড়ায়? মনে রাখলে দাঁড়ায় আমাদের, তবে ওই চোখ বোলাতে একটু যদি মনে থাকে তাহলে এখানে তুমি বেঁচে আসতে পারবে। চোখ বোলাতে যদি একটু মনে থাকে বেঁচে আসতে পারবে। প্রথমে বলছে আর একটা সমস্যা করেছে বড়, হিন্দি, বাংলা, ইংলিশ, তিনটে ভার্সানে পরপর কোশ্চেন রেখে পুরো বই একটা খাতা বানিয়েছে, এবং ছেলেমেয়েদের মনে হচ্ছে যে শেষ হচ্ছে না কেন। তারপরে ওএমআর ফিল আউট করতে হবে, মানে একটা প্রপার নিট লেভেলের ভাইব বা যেই লেভেলের ভাইব দিতে চাইছে ওরা।
তো সেটা তো আগে থেকে কনফার্ম করতে হবে, হুটহাট করে এভাবে এরকম করলে হবে। এবং স্কুলে মিটিং করে বলে দিল না এবারে সহজ কোশ্চেন করা হবে, সহজ কোশ্চেন। আমি কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে নিট ফিট এরকম হচ্ছে, মানে এবারে চাপ হতে পারে, সেই জন্য শুরু থেকেই একদম পুরো হাই লেভেলের পড়াশোনা করানো হয়েছিল। তারপরে সবাই বলছে না আমাদের স্কুলে সব জায়গায় বলেছে যে স্যার আপনি এত হাইয়ে পড়াবেন না, সব জায়গায় বলেছে লো লেভেল পড়ান, ভালো সহজ কোশ্চেন হবে। এমনকি আমাদের ফিজিক্সের বুবাই স্যারে এসে বলে দিল যে আমি মতো হাই লেভেলে দেওয়ার দরকার নেই, এরকম কোশ্চেন দেওয়ার দরকার নেই, সহজ কোশ্চেন হবে। চমক স্যার আমাদেরকে বলে দিল যে হ্যাঁ কোনো মতেই ফার্স্ট বারে কোশ্চেন কোনো মতেই কঠিন হবে না। কিন্তু যারা আমাদের আগুন ব্যাচে পড়েছো তারা একটা হেল্প পেয়েছো, এই কঠিন পরিস্থিতিতে যখন সবাই ফেঁসেছে তারা একটা হেল্প পেয়েছো, তারা ডিটেল কনসেপ্ট ছিল প্রত্যেকটা জায়গার, সেটা একটু হেল্প পেয়েছো। অবলোহিত রশ্মিতে চলো। অবলোহিত রশ্মির মান কত হয় সবসময় মনে রাখবে, 10⁻⁷ ভিতরে থাকে। এই অবলোহিত তরঙ্গ, অবলোহিত 10⁻⁷ ভিতরে। মাইক্রোওয়েভ কত থাকে? মাইক্রোওয়েভ সব থেকে কমের ভিতরে থাকে, 10⁻²। এক্স রশ্মি কত থাকে? এক্স রশ্মি 10⁻৯ সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে থাকে এদের মধ্যে। রেডিও ওয়েভের সব থেকে বেশি নয়, রেডিও ওয়েভের সব থেকে বেশি হয় কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 10⁻3। এইটা তোমার জানা আছে রেডিও ওয়েভটা, হ্যাঁ। আর জেনারেলি অবলোহিতটা তুমি জানো মোটামুটি, এই দুটো যদি জানো একটু ম্যানেজ করে দিতে হবে। তাহলে কোন অপশানটা মেলে? 1 গিয়ে মিলছে সিতে, 1 গিয়ে মিলছে সিতে, 2 গিয়ে মিলছে এতে, তাহলে 1 সিতে 2 এতে, আর 3 গিয়ে মিলছে কোথায়? 3 গিয়ে মিলছে ডিতে, আর 4 গিয়ে মিলছে বিতে। তাহলে অপশান ডি কারেক্ট, অপশান ডি কারেক্ট। এরপরে চলো, এরপর এই কোশ্চেনটা একবারে মানে কমন কোশ্চেন। এই কোশ্চেনটা আমি পরীক্ষার আগে যে 50টা কোশ্চেন দিয়েছিলাম তার ভিতরে এই কোশ্চেনটা ছিল, শুধু ভ্যালু একটু চেঞ্জ করেছে। কেমন চেঞ্জ করেছে দেখো। বলেছে বের কর বিকিরণের বেগ। তো ভাই সি ইকুয়ালস টু কত? এই তো নর্মাল ফর্মুলা। এখানে কি বলেছে বাবু? এখানে বলেছে যে এপসাইলনের জায়গায় বসাও ε0/2। ভাই এর জায়গায় কি বসাও? মিউয়ের জায়গায় বসাও 2μ0। তাহলে এই তো কেটে গেল, মানে যা থাকার তাই তো উত্তর আছে, তাহলে যা থাকার তাই যদি উত্তর থাকে, উত্তর হবে কোনটা? উত্তর হবে এটা। হলো? এগুলো কিন্তু অতটা কঠিন দিচ্ছে না, তাহলে মাঝে মাঝে একটু সহজ দিচ্ছে, বাট কোশ্চেনগুলো সব ডিফারেন্স টাইপ। কমন কোশ্চেনের ভিতরে কোনো কোশ্চেন রাখছে না, কোনো কোশ্চেন কমন রাখছে না। এইটা কিন্তু একমাত্র কমন দিয়েছে, এর মান দেওয়া রয়েছে এখানে, শুধু দেওয়া আছে কি বাহুবিষ্ট বর্গাকার পাত 2 মিটার বাহু। বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য বললে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কত হবে? 2 মিটার বাহুর দৈর্ঘ্য হলে ক্ষেত্রফল হবে 4, 2 এর স্কয়ার। এবার এটা কোথায় আছে? YZ প্লেনে আছে, তাহলে কোন ভেক্টর হবে? তার মানে এক্স প্লেনে হবে, তার মানে আই ক্যাপ হবে। তো আই ক্যাপের ডট প্রোডাক্ট করলে কত? 3 4 12, তাহলে উত্তর হলো 12 ভোল্ট। চলো নেক্সট চলো। সব থেকে এই কোশ্চেন পেপারের সমস্যা হলো এটা, যে এটা আমাদের সব থেকে টাইমের গন্ডগোলটা হবে, টাইম ম্যানেজ করতেই পারবে না, কিচ্ছু করার নেই। একটি সমান্তরাল এবং যে এইচএসের মডেল সেট দিয়েছিল, সেই মডেল সেটের নিয়ম শৃঙ্খল ভেঙে হয়েছে। কোনো নিয়ম শৃঙ্খল মডেল সেটের নিয়ম শৃঙ্খল মানেনি, যে এরকম কেস বেস দেবো, এরকম ম্যাচ দ্য কলম দেবো, হ্যাঁ এইগুলো দেবো, এগুলো সব র্যান্ডমলি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করে দিয়েছে। এটি সমান্তরাল মানে ব্যাড লাক, আমাদের কিছু করার নেই। সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের পরবর্তী ধ্রুবক 2 এবং ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। এখন ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে k/4 পরবর্তী প্লেট ঢোকানো হলো। বিষয়টা বোঝো, অনেকে এটা ভুল বুঝবে। প্রথমে ছিল এই, তখন এর ভিতরে কে এর ভ্যালু ছিল 2, ধারকত্ব ছিল 3 মাইক্রোফ্যারাড। এটা কত? এটা ধরে নিলাম আমি ডি। তো ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় ε0 a, তার সাথে কে থাকবে, কে এর মান কত? 2, তাহলে 2 a নিচে ডি। এটা ছিল প্রথম ধারকত্বর মান, এবং সেটার মান কত? 3 মাইক্রোফ্যারাড। এখন কি হয়েছে? এখন 10 এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে এই ছিল ডি থেকে বাড়িয়ে আরও ডি বাড়িয়ে 2d করা হয়েছে। আর যে ফাঁকা অংশ পাওয়া গেল বাড়ানোর জন্য, সেখানে আমি ঢুকিয়ে দিয়েছি k = 4, আর এখানে অলরেডি ছিল কত? k = 2। তাহলে এরা কিসে থাকে? এরা থাকে সিরিজে। কেন থাকে? কারণ চার্জ ইকুয়াল হয় কিউ 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 কিউ, চার্জ ইকুয়াল হলে সিরিজে থাকে। সিরিজে যখন থাকবে তাহলে এদের ইকুইভ্যালেন্টটা কত হবে? 1/c ইকুইভ্যালেন্ট হয়ে যাবে এইগুলোর ভ্যালু। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো ε0
টু এর জায়গায় টু বসবে, যা ছিল এ ছিল, ডি এর জায়গাতে ডি বসবে। ঠিক আছে, এটা কত হবে? এটা হবে এপসাইলন 0, 4 বসবে, এ বসবে, ডি এর জায়গাতে ডি বসবে। এই দুটো কিসে আছে? এই দুটো আছে সিরিজে, তাহলে রোধের সমান্তরালের মতো হবে, তাহলে এই দুটো উল্টাবে, বা এই দুটোকে উল্টে উল্টে 1/, হবে মানে উল্টাবে, ওপরে চলে যাবে ডি, নিচে এপসাইলন 0 2a, আর এখানে চলে যাবে ওপরে ডি, নিচে এপসাইলন 0 4a। তো কমন লসাগু হলো এপসাইলন 0 4a, ওপরে চলে যাবে 2d, নিচে চলে যাবে d, তাহলে দাঁড়াবে 3d, নিচে চলে আসবে এপসাইলন 0 4a। ঠিক আছে, তো 1/c ইকুইভ্যালেন্ট কি দাঁড়াবে? এটা দাঁড়াবে, তো আমার এখানে কি দাঁড়াচ্ছে, এটা উল্টাবে, তাহলে c ইকুইভ্যালেন্ট দাঁড়াবে ওপরে এপসাইলন 0 4a, এপসাইলন 0 4a, আর নিচে 3d। তো নিচে আমি এটাকে 3d লিখে দিলাম। তাহলে এটাকে আমি এটা এভাবে ভেঙে লিখতে পারি, দেখো খেয়াল করো, এটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি, এপসাইলন 0 এর জায়গাতে আমি লিখবো কত? 2a, নিচে লিখবো d, আর এখানে আমি 2 নিলাম, এখানে 3 নিলাম। তাহলে এই মানটা কত ছিল? এই মানটা ছিল 3, তাহলে উত্তর হবে কত? 3 ইন্টু 2 এর 3, তাহলে কত দাঁড়ায়? দাঁড়ায় 2 মাইক্রোফ্যারাড। একবার রিচেক করে নাও অ্যান্সারটা ঠিক আছে কিনা, একবার রিচেক করে নাও। এটা হচ্ছে কারে ডি 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 এপসাইলন 0 2a, এপসাইলন 0 2a, এপসাইলন 0 4 তো 4, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলো দাঁড়ালো, এটা দাঁড়ালো 2d প্লাস d 3d বাই এটা উল্টে গেলে নিচে 3d এপসাইলন 0 2a বাই d, তাহলে তোমার 2 এর 3, 2 এর 3 ইন্টু 3, 3 3 গেলে 2 মাইক্রো লাগবে। অনেকে এই অঙ্কটা এভাবে ভুল করেছে যে এই ছিল বাবু, এখন আমি বাড়িয়ে 2d করে দিয়েছি, 2d করে দিয়েছি। তো আগে ছিল এটা, এখন নিচের তো জাস্ট 2d হয়ে গেছে, আর কে এর ভ্যালু 4k হয়ে গেছে। মানে দেখুন তখনও লিখছে এভাবে যে এপসাইলন 0 2 এর জায়গায় 4 হয়ে গেছে, 4a, আর d এর জায়গায় 2d হয়ে গেছে। তো এটা কেটে গিয়ে তো পড়ে থাকে এপসাইলন 0 2a d। ভাই তখন বলছে এটা কি দাঁড়ালো? ভাই তখন বলছে এটা দাঁড়ালো আগের মতো সমান আছে, 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড, 3 তো কোথাও উত্তরই নেই, বুঝেছো? ওই জন্য সতর্কতার সাথে পড়বে। ঠিক আছে, এটা ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেন, অনেকে এখানে ঘাবড়ে গিয়ে ঝাড় খাবে, কারণ এই কোশ্চেনটা আমাদের ডায়াগ্রাম বেস তুলে দেওয়ার দরকার ছিল, সেটা ঘুরিয়ে মেরেছে। চলো নেক্সট আসো, নেক্সট আসো। এটা আর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও এইরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিলে ছেলেপুলে কী করবে বলো? ছেলেপুলে কী করবে? আচ্ছা, তো বাবু চলো এই কোশ্চেনটা করে ফেলি, এই কোশ্চেনটা করে ফেলা যাক, করে ফেলা যাক। চলো কি বলছে দেখো, বলছে দুটো পরিবাহী এক্স ও ওয়াই এর ধারকত্ব যথাক্রমে 3c এবং c। পরিবাহীটি এক্সে কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহীটির ওয়াই এর সঙ্গে ভাগ করে নেয়। ভাগ করার পরে মোট শক্তি এবং মোট প্রাথমিক শক্তির অনুপাত কত হবে? অনুপাত কত হবে? আচ্ছা, তো প্রথমে যখন আধান কিউ ছিল তখন শক্তি কত? আমি এখানে লাল কালি দিয়ে এখানেই করছি। তখন শক্তি কত? তখন শক্তি ফর্মুলা আমরা বসাবো কিউ এ স্কোয়ার, আর ধারকত্ব কত? 2c হয়, c কত? 3c দেওয়া রয়েছে। আচ্ছা, কার? এক্সের, এক্সের। আচ্ছা, তো এক্স ওয়াই যখন যুক্ত করা হলো তখন তারা সাধারণ বিভবে এলো, সেই সাধারণ বিভবের মান কত হবে? মোট আধান, মোট আধান কত? কিউ, আর মোট ধারকত্ব 3c প্লাস c, তাহলে দাঁড়ায় কত? দাঁড়ায় হলো কিউ বাই 4c। হ্যাঁ, আধানের বন্টন থেকে দিয়েছে, কিউ বাই 4c। আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা কি বলতে পারি, এখন মোট শক্তি কত হবে? এখন মোট শক্তি হবে হাফ, ধারকত্ব কত? ধারকত্ব হলো 3c একটা ভি স্কোয়ার, 3c ভি স্কোয়ার, তাহলে হাফ 3c ভি স্কোয়ার, আর একটা হলো হাফ সি ভি স্কোয়ার, আর একটা হলো হাফ সি ভি স্কোয়ার। এই যে দুটো গল্প গেল, এই যে দুটো গল্প গেল, একটা হলো হাফ 3c ভি স্কোয়ার, একটা হলো হাফ সি ভি স্কোয়ার। এই দুটোকে আমি যোগ করলে কত দাঁড়ায়? এই দুটোকে থেকে সি কমন যায়, সি কমন গেলে যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে কত দেখে নাও। তো আমার প্রথমে হাফও কমন যায়, আচ্ছা প্রথমে সিটাই কমন নিয়ে নাও, সি কমন নিয়ে নাও, হাফ কমন নিয়ে নাও, তাহলে হাফ সি কমন নিয়ে নিলে আর ভি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে দেখো 3c আর এটা সি, তার মানে 4c হয়ে গেল, হাফ 4c ভি স্কোয়ার। দাঁড়ালো কত? হাফ 4c ভি স্কোয়ার। আচ্ছা, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু পাই আছে কিউ বাই 4c, বসিয়ে দাও, বসিয়ে দাও।
বসিয়ে দিলে তোমার দাঁড়ায় হাফ 4c আর ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাবো ভি স্কোয়ারের জায়গায় বসাবো কিউ বাই 4c এর স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কত হাফ 4c ওপরে কিউ স্কোয়ার নিচে হলো 16c স্কোয়ার। এখানে দাঁড়াচ্ছে 4 এখানে দাঁড়াচ্ছে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা কেটে যাচ্ছে। তাহলে এটা আলটিমেটলি কত দাঁড়ালো কিউ স্কোয়ার বাই 8c, তাই না? এটা দাঁড়ালো কত? এটা দাঁড়ালো কিউ স্কোয়ার বাই 8c। এবারে আমাদের কি বলেছে মোট শক্তি আর প্রাথমিক শক্তির অনুপাত বের করতে হবে। তো আগে শক্তি কত ছিল আর এখন শক্তি কত হয়েছে, তাহলে ফাইনাল আর ইনিশিয়াল, তো ইনিশিয়াল আর ফাইনালের অনুপাত ইনিশিয়াল আর ফাইনাল, তাই তো নাকি? মোট শক্তি ভাগ হওয়ার পরে মোট শক্তি আর প্রাথমিক শক্তির। তো ফাইনালটা কত পেয়েছি? ফাইনালটা আমি পেয়েছি কিউ স্কোয়ার বাই 8c। আর ইনিশিয়ালটা কত? ভাই ইনিশিয়ালটা আমরা পেয়েছিলাম প্রথমেই ওই লিখেছি কিউ স্কোয়ার বাই 6c, 3 দুগুণে 6, তো কিউ স্কোয়ার বাই 6c। এইভাবে করতে হবে কনসেপ্টটা। কিউ স্কোয়ার কেটে গেল 1/8c আর ওপরে 6c, তো cc কেটে গেল, তাহলে দাঁড়ালো 3/4। 3/4 কোন অপশানে আছে? 3/4 কোন অপশানে আছে? 3/4 আছে অপশান সিতে। এই কোশ্চেনটা দিয়েছিল। সাধারণভাবে তুমি কি হবে এই কোশ্চেন পরীক্ষা হলে পারবে না, তাই না? পারবে না, এরকমভাবে দিলে কে পারবে? চলো নেক্সট। এই যে কোশ্চেনটা এটাই নিয়ে বিতর্ক তৈরি হবে। যদি এখানে একটু ভুল থাকে তোমাদের নাম্বার হয়তো ফেরত পাবে। দেখো কি ব্যাপার হয়েছে, বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী দুই প্রান্তে ভি বিভব প্রয়োগ করা হলো। ওকে, তাহলে এই তোমার এ ক্ষেত্রফল এল লেন্থ, দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত? পোটেনশিয়াল ডিফারেন্স হলো ভি। এই হচ্ছে গল্প। এখন বলছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কি হবে? বিভব প্রভেদ দ্বিগুণ বাড়ানোর অর্থ হলো ভি প্রপোর্শনাল টু আই, বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ। তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ যদি বাড়ে তাহলে কারেন্ট ডেন্সিটি জে মানে আই বাই এ, তাহলে আই দ্বিগুণ বাড়লো, তাহলে কারেন্ট ডেন্সিটিও দ্বিগুণ বাড়বে, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হচ্ছে? অপরিবর্তিত আছে, কারণ আমরা বিভব প্রভেদ বাড়িয়েছি। তাহলে এটা এই উত্তরটাও ঠিক, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। তাহলে এটা সঠিক বলেছে, কারণ এখানে তো ক্ষেত্রফল চেঞ্জ হবে না। পোটেনশিয়ালে বাড়লে, বিভব প্রভেদ বাড়লে কি ক্ষেত্রফল চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে বিভব প্রভেদ বাড়লে কারেন্টের ভ্যালু তো বেশি যাবে, তাই না? দ্বিগুণই তো যাবে, ঠিক আছে, মানে ঠিক কথা। বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে, এটা ভুল কথা। কারণ আমরা জানি I ইকুয়ালস টু ই এন এ ভিডি, তো ভিডি ইকুয়ালস টু আই বাই ই এন এ। যদি আমি বাড়াই কাকে? বিভব প্রভেদকে দ্বিগুণ করি। বিভব প্রভেদ দ্বিগুণ করলে কারেন্ট দ্বিগুণ হবে, কারেন্ট দ্বিগুণ হলে কি ডিপ ভেলোসিটিও দ্বিগুণ হবে। ডিপ ভেলোসিটি কিন্তু এখানে বলছে অর্ধেক হবে, তাহলে এটা ভুল। তারপরে কি বলছে? প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ কমে যাবে। প্রস্থচ্ছেদ দ্বিগুণ করার ফলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, মানে জে কমে যাবে। জে ইকুয়ালস টু আই বাই এ। যদি প্রস্থচ্ছেদ আমরা দ্বিগুণ করি, প্রস্থচ্ছেদ বাড়াই, তাহলে জে কমে যাবে, ঠিক কথা। তাহলে এটা সঠিক। তাহলে বোঝা যাচ্ছে এটা সঠিক, এটা সঠিক, 1 আর 3 সঠিক। তাহলে কোনো অপশান এমন নেই, শুধু এখানে একটা অপশান দিয়েছিল 2 আর 3 সঠিক। 2 কোনো মতে সঠিক হবে না। এখানে দেখো কেবলমাত্র 1 সঠিক, এটাও হবে না, কারণ 3 অ্যাকচুয়ালি সঠিক হবেই হবে। আচ্ছা 1 আর 2 সঠিক, 2 তো সঠিক নয়, এটা তো হবে না। আচ্ছা কেবলমাত্র 3 সঠিক, এটা একটা কনফিউশনের জায়গা। কেবলমাত্র 3 সঠিক, এটা একটা কনফিউশন। 3 তো সঠিক। এবার এই জায়গাটা আমার মনে হচ্ছে উত্তর হবে, এখানে একটা টাইপিং মিস্টেক হতে পারে। আমার মনে হচ্ছে যে এখানে লিখতে হবে 2 এর জায়গাতে 1 ও 3 সঠিক, এটা হওয়ার চান্স সব থেকে বেশি। যদি সেটা না হয় তাহলে উত্তরটা এইটাতে যাবে, কেবলমাত্র সি সঠিক, ঠিক আছে? এখানটা হয়তো কিছু গন্ডগোল হয়েছে, তো এইটা আপাতত এই ফরমেশনে রেখে দাও, পরে এটা নিয়ে আমরা বিস্তারিত দেখব কি ব্যাপার হয়েছে। আবার চলো, এটা আমাদের জানাশোনা কমন কোশ্চেন এবং আমরা এই ধরনের কোশ্চেন সাজেশনে রেখেছিলাম, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটাকে মারিনি, নর্মাল কোশ্চেন হিসেবে রেখেছিলাম। এবং ওটার উত্তর কী ছিল? উত্তর ছিল এন স্কোয়ার আর হয়ে যায়। কী হয়ে যায়? পূর্বের দৈর্ঘ্যের এন গুণ বৃদ্ধি করলে এন স্কোয়ার আর হয়ে যায়। এটা আমরা ট্রিক্সও ব্যবহার দেখেছিলাম। তাহলে এখানে উত্তর কী হবে? এক্স স্কোয়ার আর। এটা আমি আর ডিটেলস কীভাবে আসছে দেখালাম না, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে বোঝা যাচ্ছে কোশ্চেন থার্ড পেপারের দিকে গেছে, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, যে না থার্ড পেপার হার্ডের দিকে, মানে উল্টো পাল্টা কোশ্চেন, মানে বিভিন্ন টাইপের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন হবে, ঘুরিয়ে পেঁচিয়ে সেরকম দেওয়ার চেষ্টা করছে। চলো নেক্সট, চলো। আচ্ছা এইটাতে আমরা হয়ে গেল, এটাতে আসি। বলছে 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড
5 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টে ধারক 10 ভোল্ট উৎসের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এখন 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা চলো কি করে করা যায় দেখি, কি করে করা যায় দেখি। তো ভাই সাব कैसे करेंगे, कैसे करेंगे? আচ্ছা তাহলে এই আমার 1 ভোল্ট, এক মাইক্রোফ্যারাড, এই হলো 2 মাইক্রোফ্যারাড, এই হলো 5 মাইক্রোফ্যারাড, আর এই পোটেনশিয়াল লাগাইছে 10 ভোল্ট, এই পোটেনশিয়াল লাগাইছে 10 ভোল্ট। ঠিক আছে বাবু, পোটেনশিয়াল লাগাইছে 10 ভোল্ট। তো কি করা হয়েছে বলছে 2 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ আমাকে এখন বের করতে হবে। তো চলো আমরা করে ফেলি, দেখি কিভাবে করা যায়, দেখি कैसे करेंगे हम। তাহলে তিনটেকে প্রথমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালে আছে, সিরিজে আছে, তাহলে পরপর তিনজনের তুল্য ধারকত্ব আগে বের করে ফেলো। তুল্য ধারকত্ব হবে 1/1, 1/2, 1/5, হ্যাঁ 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, তো দাঁড়ায় কত, লসাগু হলো 10, 10 যখন হয় ওপরে 10, এখানে 5, এখানে 2, ঠিক আছে, তাহলে দাঁড়ায় কত, দাঁড়ায় হলো 17 10, 17 10, দাঁড়ায় হলো 5 2 7 10, 17 10, 17 10 উল্টাবে, 10-এর 17 আসবে, 10-এর 17 আসবে, 10-এর 17 যদি আসে, 10-এর 17 মাইক্রোফ্যারাড সি ইকুইভ্যালেন্ট। এবার আমাকে কি বের করতে হবে, আমাকে ওই বিভব প্রভেদ বের করতে হবে, তার আগে আমি বের করে নেবো চার্জ। চার্জ না বের করলে হবে না, চার্জ কি হয়, চার্জ সি ইকুইভ্যালেন্ট ইন্টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল কত 10 ভোল্ট, সি ইকুইভ্যালেন্ট কত ছিল 10-এর 17, 10-এর 17 ইন্টু 10 ভোল্ট করলে কত হয় 117 হলো চার্জ, 117 মাইক্রোকুলম। ঠিক আছে, 117 মাইক্রোকুলম। তো যাই হোক 117 মাইক্রোকুলম আমাদের এর ভ্যালু বেরোলো। এবারে আমরা কি করব, এবারে আমরা টুক করে বের করে নেব পোটেনশিয়াল V2। V2 কত হবে, চার্জ সবার একই থাকে কারণ কি শ্রেণী সমবায় আছে, তাহলে শ্রেণী সমবায় আছে, V2 কত হবে সেকেন্ডটার চার্জ Q বাই C2, চার্জের ভ্যালু কত বেরিয়েছে 100/17 মাইক্রোকুলম, আর C2টা কত ডিভাইড বাই 2, তাহলে দাঁড়ালো কত, দাঁড়ালো 50-এর 17, 50-এর 17 মাইক্রোভোল্ট। এই 50-এর 17 দুটোই মাইক্রো ছিল, মাইক্রো কেটে যাবে, 50-এর 17 ভোল্ট, 50-এর 17 ভোল্ট কোন অপশানে আছে, অপশান সিতে আছে। এই কোশ্চেনটাকে আমি ভালো কোশ্চেন বলবো, এই কোশ্চেনটাকে আমি ভালো কোশ্চেন বলবো। বুঝলে? এবারে কি হয়েছে, এই কোশ্চেনের সিমিলার আমি কোথায় দিয়েছিলাম, আমি এটা দেখবে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন যেটা আমি কোনো অপশান দেইনি, সেই অপশানে এই টাইপসের কনসেপ্টের একটা কোশ্চেন ছিল। এখন মূল কথা হলো এইসবগুলো বলে কোনো লাভ নেই, কোশ্চেন কঠিন হয়েছে একটু। চলো নেক্সট চলো, তবে এটাকে অ্যাকচুয়াল লেভেলে বলা হয় মডারেট কোশ্চেন, বাট সবাই তো সেটা এক্সপেক্ট করেনি, সেই জন্য কঠিন লেগেছে বিষয়টা। এখানটায় দেখো, এইখানটায় এই যে এখানে টিক মেরেছে, আমি লাইভেও বলছিলাম এটা হয়তো এটা হবে, আমি ভেবেছি এটা হয়তো তড়িৎ ক্ষেত্রের সাথে এর পরিবর্তন, কিন্তু এই বিষয়টা ভালো করে পড়ে দেখা গেল অন্য জিনিস ছিল। কি ছিল, এটা ছিল একটা সমান্তরাল পাত, একটা অসীম সমান্তরাল পাতের আর দূরে কোনো পয়েন্ট পিতে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, তড়িৎ ক্ষেত্রের মান E = সিগমা এপসাইলন 2 এপসাইলন 0। দেখো এটা ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করে না, তাহলে ডিস্টেন্সের সাথে গ্রাফ কি হবে, এটা হবে, ডিস্টেন্সের সাথে গ্রাফ হবে এটা, ভাই ডিপেন্ডই করে না কোনো, হলো। এই জায়গাটা অনেকে ভুল করে আসছে, এটা দেখে এটা করলে হবে না, এটা হবে উত্তর। চলো 23 নম্বর, একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E, দ্বিমেরুটিকে উলম্ব অপেক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি। দেখো এই কোশ্চেনটা হুবহু এটাই হবে উত্তর, এটা আমাদের জানা, কিন্তু কেমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। দেখো প্রথমে কি ছিল, প্রথমে ছিল এইটা একটা তড়িৎ দ্বিমেরু, তার অক্ষের উপর অবস্থিত কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। আচ্ছা, তার ফর্মুলা আমরা জানি 1/4πε0, যদি ডিস্টেন্সটা কম হয় তাহলে ওপরে P বাই নিচে আর P থাকবে ওপরে। আচ্ছা এবারে দেখো, এইবারে এটাকে বলছে 90 ডিগ্রিতে ঘোরানো হলো, মানে এইরকম রাখা হলো। যখন এইরকম রাখা হবে 90 ডিগ্রিতে ঘোরানো হবে, তাহলে এই পয়েন্টটা এখন লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল, লম্ব অক্ষের উপরে 2P হয়, লম্ব সমদ্বিখণ্ডকে P হয়, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা কি আগেরটার অর্ধেক,
তাহলে উত্তর হবে এটা। তাহলে কোশ্চেন কীভাবে ঘুরিয়েছে দেখো, ডাইরেক্ট বলছে না 90 ডিগ্রি ঘোরাবো যাতে ছেলেপেলে ভুল করে বাড়ি আসে, ছেলেপেলে ভুল করে বাড়ি আসে। বুঝেছো কী অবস্থা করছে? তাহলে এই কোশ্চেন সঠিকভাবে উত্তর দিতে গেলে মাথা কুল ঠান্ডা থাকতে হবে। আমি যেরকম লাইভ এসে তোমাদের অবস্থা দেখে আমার মাথা খারাপ, আমি নিজেই করতে পারছি না, কি অবস্থা, কোনটা কী মারি। মানে আমি লাইভে এসে কোশ্চেন পড়ছি না সেভাবে, কী করে দিল হঠাৎ করে এরকমভাবে টেবিলে বেড়ে কোশ্চেন করে দিল কেন। তারপরে আমি ঠান্ডা মাথায় দেখি কী বিষয় হয়েছে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তো কী গল্প হয়েছে, দেখলাম এই গল্প যে খুব শান্ত মাথায় পরীক্ষা দিতে হবে। যেন সকালে আমি একটা মেসেজ করেছিলাম যে শুধু সাজেশান করে যেও না, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও, হয়তো ওই টাইপসের ওই কোশ্চেনগুলো আসবে, কিন্তু ওই টাইপস ছাড়াও বেঁকে ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে। চলো নেক্সট যাব। আচ্ছা, এই কোশ্চেনটা সহজ, এই কোশ্চেনটা খুব একটা কঠিন না, দেখতে বড় লাগছে। বায়ুর মাধ্যমে দুটো আধান আছে, পরস্পর থেকে 0.18 মিটার দূরে আছে। তাহলে পরস্পরে কত দূরে আছে? এটা একটা আধান আছে, এটা একটা আধান আছে, 0.18 মিটার দূরে আছে। একটি আধানের মান ধরো একটা যদি কিউ হয় আর একটা হলো 4Q, এটা বড় এটা ছোট, এদের মাঝখানে কোথায় তড়িৎ ক্ষেত্র 0 হবে? মাঝখানের কোনো পয়েন্টে, কারণ দুটো সমধর্মী আধান। এখন বিপরীতধর্মী কিনা কিছু বলে দেয়নি কোশ্চেন, বিপরীতধর্মী হলে বাইরে হতো। তো এখানে বলছে একটার 4 গুণ মানে কি বলছে? দুটো একই প্রকৃতির হবে, হয় নেগেটিভ না পজিটিভ বা যাই হোক। তো এখানে আমরা জেনারেলি ধরলাম দুটো পজিটিভ। তাহলে কোথায় হবে? হবে মাঝখানে কোনো পয়েন্টে। কোন পয়েন্টে হবে সেটা আমি কীভাবে বের করতে পারি? নর্মাল দুজনের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই পয়েন্টে ইকুয়াল করে দিলেই হয়ে গেল। তাহলে চলো করে ফেলি। প্রথমটার আমি ধরে নিলাম, এটা ধরো Q1 নাম দাও, আর এটা 4Qকে নাম দাও Q2। তো আমি এখানে নাম Q1, এখানে ধরো এই পয়েন্টে পাওয়া গেল, এখান থেকে ডিস্টেন্সটা হলো ধরো R1, ওখান থেকে ডিস্টেন্সটা কত ধরো হলো সেটা X, ডিস্টেন্সটা আমি ধরে নিলাম X। তাহলে আমি কি লিখবো? K, এটা 1 আর এটা হলো X এর স্কোয়ার, এখানে ধরে নিলাম ডিস্টেন্সটা X। আচ্ছা, এটা কত হবে? পুরো ডিস্টেন্সটা যদি D হয় D মাইনাস X, তাহলে ইকুয়ালস টু কার সাথে হবে? ইকুয়ালস টু এখানে K, এখানে Q2, এখানে হবে D মাইনাস X এর স্কোয়ার। এই দুটো ইকুয়াল হবে, দুজনের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল হলেই তো মাঝখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আচ্ছা, এবারে প্রত্যেকটা ভ্যালু বসাও, ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করো। তাহলে কি দাঁড়াবে? কে কেটে যাবে, এখানে বসবে QX স্কোয়ার, এখানে বসবে 4Q, D এর জায়গায় বসবে 0.18 মাইনাস X এর স্কোয়ার। কিউ কাটে, এবারে রুট করবো বোথ সাইডে। রুট করলে পড়ে থাকবে কত? প্রথমে উল্টাবে উপরে X স্কোয়ার, নিচে 0.18 মাইনাস X এর স্কোয়ার, এখানে 4, বোথ সাইড রুট করবো, এখানে থাকবে X, এখানে থাকবে X। তারপরে এখানে কি হবে? তারপরে এখানে হবে, এটা রুট উঠে গেলে 0.18 মাইনাস X, এখানে পড়ে থাকবে 2 গুণ করো, তাহলে হলো 2X। নেগেটিভ ভ্যালুগুলো আমরা নেব না রুটের, ঠিক আছে? 2X 0.18 ছিল তো, হ্যাঁ 0.18 মাইনাস X, তাহলে 3X হলো। 3X ইকুয়ালস টু 0.18, X ইকুয়ালস টু 0.18 বাই 3, 0.6। তাহলে কোনটা উত্তর হবে? 0.6 কার থেকে? ছোট আধান থেকে। তাহলে রেখার উপরে আধান দুটি বাইরে এবং বৃহত্তম আধান থেকে কত দূরে? বৃহত্তম আধান থেকে নয়, ওটার উত্তর হবে ক্ষুদ্রতম আধান থেকে 0.06 দূরে, মধ্যবর্তী স্থানে। অপশান বি কারেক্ট হবে। তাহলে এটার উত্তর আমাদের কি হবে? এটার উত্তর আমাদের বি কারেক্ট হবে। দেখি আমি কোনটাতে টিক দিয়েছিলাম, হ্যাঁ বি কারেক্ট হলো এটা, তাহলে বি কারেক্ট হবে। অনেকে এফ এ কারেক্ট করে দেবে, কিন্তু এটা বি কারেক্ট। এইটা তো হবেই না, রেখা দুটোর রেখার উপরে আধান দুটোর বাইরে এবং ক্ষুদ্রতম আধান থেকে এত দূরে। এইটার একটা চান্স থাকবে, কিন্তু সেটা তখন হবে যখন দুটো আধান সমধর্মী হবে না, তখন একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন কিন্তু এটা সেই কন্ডিশন ছিল না। দুটো হচ্ছে একটা 4 গুণ বলা আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটা আমরা আসছি, এখন আমরা 25 নম্বর কোশ্চেন। নিচের ছবিটিতে তড়িৎক্ষেত্রের বলরেখা দেখানো হয়েছে কোন বিন্দুতে বেশি শক্তিশালী তড়িৎক্ষেত্র প্রাবল্য? যেখানে ডেন্স হবে বলরেখা সেখানে বেশি হবে, এই ধরনের কনসেপ্ট আমরা নিয়েছিলাম, কোনো চাপ নেই। তাহলে কোথাও ডেন্স, এখানে বেশি আছে ডেন্স, তাহলে ডেন্সে কি আছে? এ পয়েন্ট। বেশি ঘনত্ব কোথায়? বেশি বলরেখা কোথায় আছে? এখানে। তাহলে উত্তর হবে কি? এ পয়েন্ট। এটা সহজ কোশ্চেন ছিল, এটা নিয়ে কেউ আপত্তি করবে না। এটা চলো
এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু কমনের দিকে পড়েছিল, এই ধরনের একটা সেম কোশ্চেন দেওয়া হয়েছিল, একটু এখানে পার্থক্য করা হয়েছে, একটু পার্থক্য দেখতে মনে হচ্ছে এইরকম, কিন্তু একটু পার্থক্য, এখানে 1 কিলোওয়াট আর এখানে দিয়েছিল 500 ওয়াট, এইটা একটু পার্থক্য দিয়েছি। এই কোশ্চেনটা আমি করে দিই চলো, এই কোশ্চেনটা আমি করে দিই চলো। তো করবা কিভাবে দেখো, ইনপুট ক্ষমতা আর আউটপুট ক্ষমতা, আর ইনপুট ক্ষমতা ইকুয়ালস টু কী হয়, ইনপুট ক্ষমতা আমার দেয়া রয়েছে 1 কিলোওয়াট, ইনপুট ক্ষমতা দেয়া রয়েছে 1 কিলোওয়াট, সেটা ইকুয়ালস টু কী বলতে পারি, আই ইনপুট ভি ইনপুট, ঠিক আছে, আই ইনপুট ভি ইনপুট, সেগুলো কী হয়, প্রাইমারি কুণ্ডলীগুলো হয়, ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হবে 1 কিলোওয়াট, হলো। আচ্ছা, তারপরে কি বলতে পারি বাবু, তারপরে কি বলতে পারি, এবারে দেখো আমার আইপি এর মান দিয়ে রয়েছে 4 অ্যাম্পিয়ার প্রাথমিক কুণ্ডলী, তাহলে বসিয়ে দাও 4। ভিপি এর মান কি দেওয়া রয়েছে না, ভিপি এর মান দেওয়া নেই, আমাকে কি বের করতে বলেছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, ভিপি এর মান কি দেওয়া রয়েছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, ভিপি দেওয়া নেই, তাহলে ভিপি এখান থেকে বেরিয়ে যাবে, ভিপি এখান থেকে বেরিয়ে যাবে, ভিপি কত হবে, ভিপি হবে 10⁻³ তার মানে 250, তাহলে 250 ভোল্ট ভিপি বেরিয়ে গেল, তাহলে আইপি ভিপি দুটো বেরিয়ে গেল। এখন আউটপুটে আছে, আউটপুটে ভিএস মানে সেকেন্ডারি কুণ্ডলী হয়, ভিএস আছে 500 ভোল্ট, ওকে। আর কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে কুণ্ডলীর পাক সংখ্যা বের করতে হবে। আমরা কি জানি ভোল্টেজের সাথে ইকুয়ালি হয়, ভিএস ভিপি ইকুয়ালস টু এনএস এনপি, এই কোশ্চেন তোমরা পারবে, এটা নিয়ে আমি কোনো কনফিউশন রাখি না। তো ভিএস ভিপি এনএস এনপি যদি হয়, এনএস এনপি যদি হয়, তাহলে আমরা কি করব বাবু, আমরা একটু বুদ্ধি করব, এখানে আমার বের করতে বলেছে পাক সংখ্যা, কাজ সেকেন্ডারি কুণ্ডলী এনএস বের করতে বলেছে, তাহলে উত্তর হবে এনপি ইন্টু ভিএস বাই ভিপি। এনপিটা কত, এনপিটা হয়ে গেল তোমার, এনপিটা কত, এনপি দেওয়া রয়েছে প্রাইমারি, হ্যাঁ 500 পাক, 500 ভিএস কত বেরিয়েছে, সেকেন্ডারি কুণ্ডলী বেরিয়েছে নয় 500 দেওয়া ছিল, বিপি কত ছিল 250, তাহলে 2 দিয়ে কাটে, তাহলে উত্তর হবে 1000, তা দেখো 1000 আছে উত্তর, উত্তর 1000 আছে, তাহলে এই তো ঠিক করেছিল এই ছেলেটা, 1000 উত্তর। আচ্ছা হলো, এই কোশ্চেনটা কিন্তু পারার মতো কোশ্চেন সবার। তারপরে চলো এই কোশ্চেনটা আসি, এই কোশ্চেনটা হুবহু কমন এসেছে, এই কোশ্চেনটা কমন এসেছে, তবে এটাকে খুব এক ইম্পর্টেন্ট হিসেবে রেখেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু রাখিনি। এটাতে কি হবে দেখো, কি হবে দেখো, যে হাফ সাইকেলের জন্য আরএমএস, আরএমএস মানে কত, I0/√2, আচ্ছা গড় মান হাফ সাইকেলের কত আমরা জানি 2I0/π, এটা আমি বলেছিলাম, এটাকে কোয়ালিটি ফ্যাক্টর বলা হয়, ভি এর ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে কোয়ালিটি ফ্যাক্টর বলা হয় না, যাই হোক। তো হ্যাঁ, তাহলে বসাও 2I0/π, 2I0/π করলে ক্যালকুলেশন করে কত আসে, 2I0/π, এই তো রেশিও হবে, I0 কাটে, এই পাইটা ওপরে চলে গেল, তাহলে আসবে 1/√2, ওপরে পাই নিচে 2, তাহলে আসে কত, π/2√2, π/2√2 বা π/2√2 অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে, এটা হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেনে যাব, এটা একটি এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ রেজোনেন্স কন্ডিশনে পাওয়া যায়, এক্সএল আর এক্সি সমান হয়, এটাও আমরা কমন এসেছিল, এটা সহজ, সবাই জানে, বলতে হয় না। এই কোশ্চেনটা একেবারে হুবহু কমন এসেছিল, এই ধরনের কোশ্চেন, এটা খুব সহজ কোশ্চেন, একদম পাতি কোশ্চেন দেখো, এবং ক্লাসেও আমরা এই কোশ্চেনটা করিয়েছিলাম। কি কোশ্চেন দেখো, ইকুয়ালস টু এটা দেওয়া রয়েছে, তাহলে এইটা হোক হয় E0/√2 হলে E0/√2টা কী হবে, তার আরএমএস মান, তাহলে E0 কত 220, তাকে √2 দিয়ে ভাগ করলে সেটা হয় আরএমএস মান, তাহলে হবে 220√2। আচ্ছা ফ্রিকোয়েন্সি, এটা কি হয়, এটুকু হয় ওমেগা, ওমেগা। আচ্ছা ফ্রিকোয়েন্সি মানে কি হয়, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কী হয়, আমরা জানি ওমেগা ইকুয়ালস টু হয় 2πf, তাহলে ফ্রিকোয়েন্সি হয় ওমেগা/2π, ওমেগা আমরা কত পেয়েছি 100π, আর /2π, পাই কেটে যায়, উত্তর হয় 50 হার্জ। এটা করানো কোশ্চেন, বারবার করানো কোশ্চেন, তাহলে এটার উত্তর হবে অপশন এ। এই কোশ্চেনটাও কমন কোশ্চেন, এবং এটা আমি দিয়েছিলাম, শুধু ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কি উত্তর হবে দেখো,
আমাদের কি করতে বলেছে, দেয়া রয়েছে ফাই এর ভ্যালু 7 ওহম রোধ, টি এর ভ্যালু 1 সেকেন্ড দেয়া রয়েছে। আমরা ফ্যারাডে লজ অফ ইন্ডাকশন কি জানি, ফ্যারাডে লজ অফ ইন্ডাকশন কি জানি, মাইনাস ডি ফাই ডিটি। তো মাইনাস আমরা ক্যালকুলেশনের সময় নেবো না, ডেরিভেটিভ করলে হবে 12t মাইনাস 5, টি এর ভ্যালু 1 বসিয়ে দিলে 12 মাইনাস 5 আসে 7 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে, I ইকুয়ালস টু ভি বাই আর, তো একটা বেরিয়েছে 7 ভোল্ট বা এপসাইলন বাই আর, আর 7 ওহম, তাহলে উত্তর হবে 1 অ্যাম্পিয়ার। এত পাতি কোশ্চেন, এরকম দু একটা দিয়েছে যাতে ছেলেপুলে অন্তত পাস করে বেরোতে পারে, ঘাবড়ে না গিয়ে। হলো, চলো নেক্সট কোশ্চেন। এইটাও আবার অনেকে ভুল করবে। অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি, হ্যাঁ, আর আর এর মধ্যে রিলেশন কি। আমরা কি জানি, বি ইকুয়ালস টু হয় μ0 ni। ভাই আর এর উপর ডিপেন্ড করে না, তাহলে উত্তর কি হবে। অনেকে এইসবগুলো মেরে, আমি যেমন কোশ্চেন না দেখে যদি করি তাহলে এইসবগুলো তো টিক মারবো, দিয়ে ভুল হবে। আর এর উপর ডিপেন্ডই করে না, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে এটা। তাহলে কোশ্চেন মাঝে মাঝে কিছু সহজ কোশ্চেন দিচ্ছে বা এমন কোশ্চেন দিয়েছে যেগুলো বেশি টাইম লাগবে না, কিন্তু ওভারঅল এই জন্য আমরা কোশ্চেনটাকে মডারেট কোশ্চেন বলতে পারি এবং দু এক জায়গায় দু একটা কোশ্চেন হার্ড বলতে পারি। এখানে কয়েকটা কোশ্চেন হার্ড আছে এবং বাকি কোশ্চেনগুলো মডারেট কোশ্চেন এবং একটু কম্পিটিটিভ ঘাসার দিকে গিয়েছে, চাপে ফেলার মতো কোশ্চেন। চলো, এই কোশ্চেনটাই একমাত্র আরেকটা কোশ্চেন যেটা হুবহু কমন পড়ে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছিলাম, হুবহু কমন পড়ে গেছে এবং এর উত্তর তোমাদের এটা বইয়েও এই কোশ্চেনটা আছে এবং তোমরা উত্তরটা জানো, এটা আসে উত্তর, তাই না। তো চলো আমরা এটা আরেকবার তোমাদের জন্য করে দিই, টুক করে আরেকবার তোমার জন্য এটা করে দিই, দিয়ে তোমাকে একটুখানি ফ্রি করি। তুমি যদি পরীক্ষা হলে ঘাবড়ে না গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে, হয়তো অনেকটা ভালো রেজাল্ট হতো। চলো, আমরা কি জানি, শান্ট যুক্ত করতে হয়, এগুলো কি শান্ট যুক্ত করতে হয়, ভোল্টমিটারের সাথে শান্ট যুক্ত করলে অ্যামমিটার পরিণত হবে বা গ্যালভানোমিটারের সাথে, যাই হোক একই ব্যাপার। তো শান্টের রোধ সবসময় কি হয়, শান্টের রোধ সবসময় হয় আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু এস, এটা হয় ফর্মুলা, ইন্টু জি, এটা হয় ফর্মুলা। কিন্তু এখানে গ্যালভানোমিটারের জায়গায় কী ব্যবহার হয়েছে, ভোল্টমিটার। তাহলে শান্টের রোধ এস ইকুয়ালস টু ফর্মুলা কী হবে, আইভি আই মাইনাস আইভি। আমি বলেছি এগুলোর জন্য জাস্ট ফর্মুলা ট্রিক্স ব্যবহার করবে, বারবার ক্যালকুলেশন করবে, মানে পুরো লেন্দি করে করবে না। জি এর জায়গায় কি, ভোল্টমিটারের রোধ আর। তো আইভি এর মান কত, আইভি এর মান কত বাবু, আইভি এর মান তোমার কত, 0. কত দেওয়া রয়েছে রে বাবু, কারেন্ট যাচ্ছে, বের করতে হবে। আইভি হলো ভি বাই আর, ভি কত 150, আর কত, আর হলো 300, তাহলে দাঁড়ায় 1/2, তাহলে এটা হলো 1/2। আচ্ছা, আই কত কারেন্ট মাপবে, 8 অ্যাম্পিয়ার মাইনাস 1/2। আর এখানে রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 300, তাহলে দাঁড়ালো কত, ওপরে 0.5 আর নিচে 7.5 ইন্টু 300। পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে যদি কাটো, 5 একে 5, 2 এ 25, 5 5 এ 25, 5 15 75, 15 দিয়ে কাটলে 15 দুকানি 300, 20 ওহম। কিসে যুক্ত করতে হয়, সমান্তরালে শান্ট যুক্ত হয়। তাহলে উত্তর কি হবে, এটা হলো। তারপরে চলো, এই কোশ্চেনটাকে আমি কমন বলবো না, কমন মানে এটা সব থেকে সহজ কোশ্চেন, দুনিয়ার সব থেকে সহজ কোশ্চেন। কেমন দেখো, এটা কমন বলতে হয় না, এর থেকে এরকম টাইপসের কোশ্চেন দিয়েছিলাম, বাট এটা আরও হালকা করে দিয়েছে। এখানে দুটো দিয়েছিলাম, একটা আরও হালকা করে দিয়েছে। এই দুটো তারের জন্য এই পয়েন্টটা তো হবেই না, শুধু থাকবে কি এই তারটার জন্য। তো এইটা পুরো বৃত্ত হলে কত হয়, μ0 I বাই 2r, অর্ধবৃত্তের জন্য কত হবে, μ0 I বাই আরও অর্ধেক হয়ে যাবে 4r, এবং আরের জায়গায় কি এখানে এ ব্যবহার করতে বলেছে, তাহলে উত্তর হবে এটা, এই যে এখানে যে টিক মেরেছিল μ0 I বাই 4a, অপশান ডি কারেক্ট। আচ্ছা, এবারে আসছি আমরা লাস্ট দুটো কোশ্চেন। এবারে কোশ্চেনগুলো সহজ হচ্ছে, দেখো লাস্টের দিকে এসে তোমার সেটগুলো এদিক ওদিক করে দিয়েছে, লাস্টে কিছু কোশ্চেন সহজ হচ্ছে। এখানে কি বলছে, কোনো এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, তাহলে ওই স্থানের বিনতি কোণ থিটা হলে
ট্যান থিটার মান কত হবে, ওই স্থানের বিনতি কোণ থিটা হলে ট্যান থিটার মান কত হবে। দেখো বাবু, এটা তো আমরা একদম ডাইরেক্ট জানি, এই কোশ্চেন আমরা দেখিয়েছি, শুধু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ট্যান থিটা মানে জাস্ট v/h। আমি এরকম একটা কোশ্চেন ইম্পর্টেন্ট বলেছিলাম, জাস্ট ঘুরিয়ে দিয়েছি। তো ভাই এটা যদি হয় তো আমাকে কি বলেছে, বলেছে উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ। উলম্ব মানে ভার্টিক্যাল, অনুভূমিকের দ্বিগুণ মানে 2h। তো কেটে যায়, তো ট্যান থিটার মান ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল 2। কত সহজ দেখো, কত সহজ। কিছু সহজ কোশ্চেন এরকম ঢুকিয়ে দিয়েছে, 10-12টা সহজ কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে যাতে পাস করে যেতে পারে ছেলেপুলে, যারা মিনিমাম ছেলেপুলে পাস করে যেতে পারে, এইরকম দিয়েছে, বুঝেছো। তারপরে চলো, 1 ওহম বাহু 1 ওহম রোধবিষ্ট বর্গাকার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে কি হয়েছে, ও লম্বভাবে আছে। চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীটি কেমন, বর্গাকার কুণ্ডলী কেমনভাবে আছে, লম্বভাবে আছে। চৌম্বক ক্ষেত্র ধরো তলের সাপেক্ষে নিচের দিকে, আচ্ছা তাহলে বা তলের সাপেক্ষে ওপরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এদিকে, তলের ক্ষেত্রফল ভেক্টর তার সাথে লম্বভাবে হবে। তাহলে বি ফ্লাক্স হলো বি আর এ ভেক্টর দুজনই একে অপরের একই দিকে, বি এদিকে এও এদিকে, তাহলে কত হয় অ্যাঙ্গেলটা cos 0 ডিগ্রি, তাই না। তো cos 0 ডিগ্রির ভ্যালু কত হবে, cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়। তাহলে উত্তর কত হবে, কারণ তাই একবার পড়ি চলো। 1 মিটার বাহু 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীতে এত পাইপ তড়িৎ চৌম্বক ক্ষেত্র আছে, যদি কুণ্ডলীর তল চৌম্বকের অভিমুখে লম্ব হয় তাহলে ফ্লাক্স কত হয়। এরকম আমরা টেস্ট পেপারে এই ধরনের টাইপসের কোশ্চেন করেছিলাম। তাহলে আমাদের কি বললো, যে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে লম্ব, ঠিকই আছে, তার মানে সব ঠিকই আছে। তাহলে উত্তরটা হবে কত, বি ইন্টু এ। বি এর মান কত, 0.5 টেসলা। এ কত বাবু, এ কত, এ হচ্ছে কারে ক্ষেত্রফল, 1 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, 1 মিটার বাহু হলে ক্ষেত্রফল 1 এর স্কোয়ার। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 0.5, তাই না। এখানে রোধ লাগছেই না, চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স জানতে চেয়েছে, ফ্লাক্সের একক হয় ওয়েবার, তাহলে 0.5 ওয়েবার। অপশান এ হবে আমাদের উত্তর, অপশান এ হবে আমাদের উত্তর। এই গেল টোটাল 35টা কোশ্চেন। এই 35টা কোশ্চেনের টোটাল আমি ডিটেল সলিউশন করলাম, এবং এখান থেকে চলো একটু অ্যানালাইসিস চলুক, কোন কোন কোশ্চেনগুলো তোমার পারা উচিত বা পেরে যাওয়া যাবে। এই কোশ্চেনটা একটুখানি ঘোরানো থাকলেও, আরেকবার আমি রিক্যাপচারে আসছি, এই কোশ্চেনটা একটুখানি ঘোরানো থাকলেও একটু কমন সেন্স দিয়ে ভাবলে দেখবে এটাই উত্তর হবে, তুমি ভেবে নিতে পারবে। কারণ তুমি জানো হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থা পরিবর্তিত তখন হবে যখন রোধগুলো চেঞ্জ হবে, কারণ ফর্মুলা হয় P/Q = R/S। এগুলো চেঞ্জ হলেই তারপরে হবে, এটা তুমি পারতে। 1 নাম্বার যোগ করো 1 নাম্বার। এই কোশ্চেনটাও সহজ ছিল, দেখিয়ে দিলাম, কারণ ফর্মুলা তুমি জানো করে দিতে পারবে। 2 নম্বর উঠবে, চলো এইটা দেখো, এটাও খুব সহজ ছিল, এটা আমি বললাম, এটাও 3। এই 3টে কোশ্চেন সব মডারেট লেভেলে পড়ে, তারপরে চলো, এই যে কোশ্চেনটা কমন কোশ্চেন, সবাই পারবে, এটাকে লো লেভেল বলে। তাহলে আমাদের কি হলো, 3টে মডারেট একটা কমন, তারপরে চলো, তিরশ্চম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক, এটা জেনারেলি জানা উচিত ছিল। আমরা যদি 3টের বৈশিষ্ট্যগুলো পড়ি, প্যারাডা ফেরোর, আমি বলেছিলাম পড়ানোর সময় এর বৈশিষ্ট্যগুলো পড়লে সব কোশ্চেন উত্তর করা যাবে, তবে কি একটুখানি আনকমন হতে পারে তোমাদের কাছে। তাহলে এটাও মডারেটে পড়লো, হ্যাঁ, এটা আমি ধরো 1 নম্বর তোমার ছেড়ে দিলাম, বা অনেকে এটা পারবে। তাহলে 4টে মডারেট, একটা কমন, এগুলো সব নাম্বার চলে যাবে। এই কোশ্চেনটা নিয়ে সব অনেকে এই কোশ্চেনটা দেখে ভয়তে করতে পারবে না, কিন্তু তোমরা বারবার জানো ক্যাপাসিটরের কেসও এরকম দেখেছি, দুটো পয়েন্ট যদি একসাথে কানেক্ট থাকে তাহলে এদের পোটেনশিয়াল একই হওয়ার জন্য ভিতরে কোনো কারেন্ট যায় না, এই রেজিস্ট্যান্সটা বাদ হয়ে যায়, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এই রেজিস্ট্যান্সটা ওই জন্য আমরা বাদ দিই, এই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে এই পয়েন্টগুলো সব একই পয়েন্ট মানে সব বি, এই পয়েন্ট দুটো একই পয়েন্ট সব এ, এখানে একটা পয়েন্ট সি ধরে নিলাম, প্রত্যেকটা পয়েন্ট সাজালাম যেভাবে আমরা মিক্স কম্বিনেশনের কোশ্চেন করি। আমি বলেছিলাম না মিক্স কম্বিনেশনের সার্কিট বেস কোশ্চেন দেবে, তো সেইভাবে সাজালে খুব সহজে এবং সুন্দরভাবে হয়, এটাকেও আমরা মডারেট কোশ্চেন বলতে পারি। 5টা মডারেট, একটা কমন। চলো, এই কোশ্চেনটাকে আমি হার্ড লেভেলের দিকে নিয়ে যাবো। এই কোশ্চেনটা সহজ কোশ্চেন নয় ভাই, এই কোশ্চেনটা সবার পারার মতো নয়, এই কোশ্চেনটাকে আমি বলবো না যে এই কোশ্চেনটা হয়েছে আমাদের সহজ কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটাতে একটুখানি তোমাদের সমস্যা হতে পারে, তবে এই যে এই কোশ্চেনটাকে দেখতে এরকম লাগে, হ্যাঁ, এখানটা আমি যে প্রসেসে তোমাকে ডাইরেক্ট বিভব পতন প্রতি সেন্টিমিটারে দেখিয়ে করেছি, এই প্রসেসে করতে পারো। এই প্রসেসে করলে একটুখানি কঠিন লাগে, এর একটা অল্টারনেটিভ প্রসেস হয়, যদি ডাইরেক্ট তুমি এইভাবে না গিয়ে
তুমি প্রত্যেক সেন্টিমিটারের রোধ বের করবে, সেখান থেকে দুজন এটা আছে আর এর এটা শ্রেণীতে আছে, সেভাবে করতে পারো। ওইভাবে চলো এই প্রসেস আর একটা অল্টারনেটিভ প্রসেস দেখিয়ে দিই। এর একটা অল্টারনেটিভ প্রসেস যেটা আরও ইজিতে হয়ে যাবে, এর থেকে আরেকটু ইজিতে হয়ে যাবে। চলো দেখিয়ে দিই। হ্যাঁ, এক্সট্রা পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। উত্তর একই 790 ওহম। তো আমি প্রথমে কি করলাম, আমার রোধ ছিল, আমার তারের রোধ ছিল 10 ওহম। আচ্ছা, দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার। তাহলে একক দৈর্ঘ্যে কত হবে রোধ? একক দৈর্ঘ্যের রোধ হবে 0.1 ওহম পার সেন্টিমিটার, 1 ওহম পার সেন্টিমিটার হলো। আচ্ছা, তারপরে কি হয়েছে, পোটেনশিওমিটার তারে 40 সেমিতে রোধ কত হবে? এটা হলো একক দৈর্ঘ্যে রোধ। আচ্ছা, তো 40 সেমিতে রোধ কত হবে? 40 সেমিতে রোধ যদি আমি দেখি, 40 সেমিতে রোধ আমার দাঁড়াচ্ছে কত? তো 40 ইন্টু 0.1 ওহম, তাহলে কত হয়? 4 ওহম। 40 সেমিতে রোধ হলো 4 ওহম। আচ্ছা, তা যদি হয়, এই 40 সেমে রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হবে? পোটেনশিয়াল ড্রপ কত হবে? আচ্ছা দেখো, ভি 40 সেমির জন্য আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 10 মিলিভোল্ট। মিলিভোল্ট মানে কত? 0.01 ভোল্ট। আচ্ছা, 0.01 ভোল্ট। আচ্ছা, এইবারে আমার ওর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট কত যাচ্ছে? কারেন্ট আই ইকুয়ালস টু 0.01 ভোল্ট ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত? 4 ওহম। তাহলে উত্তর কত আসে? এই যেটা আমরা পাচ্ছিলাম 0.0025, তাই না? 4/2500, 0.0025 অ্যাম্পিয়ার। এবারে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, অ্যাকচুয়ালি দুজন আছে। তাহলে পোটেনশিওমিটারের তার, এখানে দেখো পোটেনশিওমিটারের তার, আর এই এর রেজিস্ট্যান্স যেটা আমি পেয়েছি তোমার একটা, আর এরা দুজন কিসে আছে? সিরিজে আছে। আর টোটাল ভোল্টেজ কত? 2। তাহলে এখান থেকে আমি বের করব। আচ্ছা, তখন আমি কি করব? তখন আমি বলবো টোটাল ভোল্টেজ ভি আমরা 2 ভোল্ট কী করে পাই? আমাদের কারেন্ট যাচ্ছে যেটা হলো 0.0025 অ্যাম্পিয়ার ইন্টু টোটাল তুল্য রোধ কত? আর প্লাস 10 কি ছিল? 10 ছিল টোটাল আমাদের এই যে কোশ্চেনে গিভেন পোটেনশিওমিটার তারের রোধ। ঠিক আছে, তারের রোধ 10 আর ওই রোধ আর সিরিজে আছে। হয়ে গেল। এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি। কি করে বের করতে পারি? দেখো, এই ক্যালকুলেশনটা করলেই উত্তর মিলে যাবে। 2কে ভাগ করো 0.0025 দিয়ে, দিলে দাঁড়ায় কত? দাঁড়ায় আর প্লাস 10। এটাকে যদি আমি ভাগ করি 25কে দিলে 4 দুগুণে 800, তাহলে দাঁড়ায় কত? 200 মানে কত? 8 দিয়ে হয়, তার মানে 800 দাঁড়ালো। 800 মাইনাস 10 ইকুয়ালস টু আর, তাহলে আর এর মান বেরিয়ে গেল 790 ওহম। এই প্রসেসটা আমার মনে হলো ওর থেকে আর একটু ইজি হলো। এইটা তোমাকে পারা যায়। ঠিক আছে, এই প্রসেসটা আরেকটু ইজি হলো। তাহলে এটা তারাই পারবে যে একটু ডেপথে গিয়ে ভাবতে পারবে। ঠিক আছে, এটা সবার জন্য আমি রাখছি না, তাহলে ডিফিকাল্ট লেভেল প্রবলেম শুধু এইটা দাঁড়ালো, বাকিগুলো এইটা একটুখানি তোমাদের সমস্যা হবে। আচ্ছা, দেখো আমি তাহলে এগুলো সলভ করতে পারলে এখন কত হয়েছে সময়? 1 ঘন্টা 12 মিনিট। আমি প্রচুর বক করেছি, তার মধ্যে 1 ঘন্টা কিন্তু সলভ হয়ে গেছে। এবারে আমি তো একটা অ্যাজ এ টিচার হিসাবে এটা সলভ করছি, স্টুডেন্ট হিসাবে হলের পজিশান, গোল করা, এই করা ওই করা, ইনভ্যালিড এসে বিভিন্ন লোক ডিস্টার্ব করবে, সেই পরিস্থিতিতে করে ওঠা এই টাইমে অনেকটা চাপের হবে। চলো, এটা দেখো, এটা যেটা ছিল এটাকে আমি কঠিন কোশ্চেন বলবো না, এটা কেসের গল্প, এটাকে আমি কঠিন কোশ্চেন বলবো না। তবে একেবারে ইজি নয়, একটু ঘুরিয়ে দেওয়া আছে এটা। এটাকেও মডারেটে রাখবো। তারপরে চলো, এইটাকে একদম পাতি কোশ্চেন বলবো, তাহলে এটা হলো পাতি কোশ্চেনে পড়ে। আর এটাকে কি বলা হবে? এটা একটুখানি ওই এবিটি এর একটা কেস এসেছিল, যেটাতে ভিন্ন তড়িৎচালক বলযুক্ত কোষ থাকে। বোর্ড লেভেলে ভিন্ন তড়িৎচালক বলের কেস পড়ানো হয় না, কিন্তু আমি তবুও এক্সট্রা করে তোমাকে শর্ট ট্রিক্সের ক্লাসে বলেছিলাম, ম্যারাথনে বলেছিলাম, এবিটিএ করার সময় বলেছিলাম। যার এটা মনে আছে ফর্মুলা, সে বসে অঙ্ক করে দিতে পারতো। ঠিক আছে, এটা অনেকে পারবে না, কিন্তু আমাদের ছেলেপুলে এটা পারবে, আমি এটা এক্সপেক্ট করি। চলো, এরপরে এটা তো সহজ সাবেশঙ্কর মাত্রা বের করে আমরা থিওরি ক্লাস পড়ানোর সময় বলেছিলাম, থিওরি ক্লাস থেকে এসছে। এগুলো সহজ কোশ্চেনের ভিতরে পড়ে। এটাও খুব সহজ কোশ্চেন, শুধু এই ভাগটা 1/√2 যে 7.07 একটুখানি লাগবে, বিনা ক্যালকুলেটার একটু বুদ্ধি করে খেটে করতে হবে। ঠিক আছে, তারপরে চলো এই যে কোশ্চেনটা, এটা আমাদের পড়ানোর টপিকের ভিতর থেকে আছে, জাস্ট ডিরেকশানটা একটু বুদ্ধি করে করতে হবে, বাকি তো তোমরা জানো এই ফর্মুলা দিয়ে করা। চলো।
তারপরে দেখো এইটা একটুখানি তোমাদের চাপ লাগবে, কারণ এই ভ্যালুগুলো যদি মনে না থাকে তখন অসুবিধা। আর জেনারেলি তুমি এত ভ্যালু মুখস্থ করে যাও, ওই লিস্ট কি তোমার মুখস্থ থাকবে, তখন তুমি ধরা পড়বে। তোমার কিছু কিছু জিনিস মনে আছে, যেমন রেডিও ওয়েভ 1 কিলোমিটার, এটা তুমি মেলাতে পারবে। আর তুমি মনে রাখবে সবথেকে উপরের দিকে কে ছিল তুমি মনে রাখবে, আস্তে আস্তে মনে রাখবে যে উপরের দিকে ছিল এক্স রশ্মিটা, এটা মারবে কম। তারপরে তুমি মনে করবে কে ছিল অবলোহিত এটা মারবে। তারপরে কে ছিল মনে করো মাইক্রো, এটা মারবে। মনে না থাকলেও লিস্টেতে পরপর যেটা নামছে সেটা মনে থাকলেও উত্তর হয়ে যায়, বুঝেছো? তাহলে ভয় পাওয়ার কিছু নেই এখানটা। চলো এরপরে এই যে কোশ্চেনটা, এটাকে আমি বলবো না, এটা হলো জগতের সবথেকে পাতি কোশ্চেন। এরপরে চলো, এরপরে হলো রয়েছে এটা, আর এটা তো একদম পুরো হুবহু কমন কোশ্চেন। আর এটাও আমাদের কমন কোশ্চেনের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে দেখো তারপরে এই যে কোশ্চেনটা, এটা ভালো করে না বুঝলে এখানে উত্তর তোমার ভুল হয়ে যাবে। এটা আমি তো পুরো ডিটেলস বিষয়টা দেখালাম। এটা মডারেট কোশ্চেনের মধ্যে পড়ে। এই কোশ্চেনটাও একটুখানি আধানের বন্টনের কনসেপ্ট থেকে দিয়েছি। আমরা যখন থিওরি পড়াচ্ছিলাম ডিটেলসে আধানের বন্টন, সাধারণ বিভব বের করা সবগুলো পড়েছিলাম, সেইগুলো মাথায় রেখে দুজনের শক্তির অনুপাত করলেই হয়ে যাবে। খুব একটা কঠিন নয়, তার ডিফারেন্স টাইপ কোশ্চেন। এটা মডারেটের মধ্যে পড়ে। এটা তো একটুখানি কনফিউশনের প্রবলেম আছে এখানে, হয়তো একটুখানি মিস্টেক করেছে, না হয় শুধু এটা উত্তর হবে, এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, এটা তো একদম কমন প্রশ্ন পড়ে গেছে, n স্কোয়ার আর হয়, ওখানে এক্স দিয়েছিল, এক্স স্কোয়ার আর হবে উত্তর। আচ্ছা, এই কোশ্চেনটা যেটা ছিল, এটা আমাকে একটা ভালো কোশ্চেন হিসেবে ধরতে পারি, ভালো কোশ্চেনটাকে বলে। ঠিক আছে, এখানটায় এর ধারক এখানে বের করতে হবে, কারণ যেহেতু শ্রেণীতে আছে, প্রথমে কিউ আধান বের করে নেবো, বের করে নিয়ে বিভব বের করবো। এটা যদি V2 ধরি, V2 হলো Q/C2 করে করবে, প্রথমটা টোটালটার ইকুইভ্যালেন্ট বের করে নেবে। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা অনেকের কনফিউশন হবে, বাট জাস্ট মিনিমাম যে কনসেপ্ট পড়েছে যে আর এর ওপর ডিপেন্ডই করে না। আমরা থিওরিতে পড়েছিলাম আর দৈর্ঘ্য আর এর ওপর ডিপেন্ডই করে না, তাহলে গ্রাফ হবে এটা। একটুখানি ভাবতে হবে, কনসেপ্ট পড়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই কোশ্চেনটা তো আমাদের কমন কোশ্চেন, বাট ঘুরিয়ে দিয়েছে কি 90 ডিগ্রি মেরে, 90 ডিগ্রি, শুধু এখানে ভাষাটা চেঞ্জ করেছে। ভাই 90 ডিগ্রি করলে চলে আসে লম্ব সমদ্বিখণ্ডক, একই গল্প। আচ্ছা, তারপরে দেখো তারপরে এই যে গল্পগুলো রয়েছে, এই গল্পগুলোতে এই কোশ্চেনটা তো মাঝখানে কোথায় বের হবে, যেহেতু দুটো সমধর্মী আধান Q4Q, তাহলে মাঝখানে হবে। এটা কনসেপ্ট ক্লিয়ার হলো, তাহলে উত্তরটা হবে এটা করে দেখতে হবে এরকমভাবে যে দুজনের তড়িৎ ক্ষেত্র পাবো, একে অপরকে ক্যান্সেল আউট করলে এক্স এর ভ্যালু রুট করে আমরা সেই প্রথম দিকে কুলম্বস লয়েতে পড়েছিলাম এগুলো। আচ্ছা, এই কোশ্চেনটাও আমরা হয়তো সাজেশনে এই কোশ্চেনটাকে দিইনি, বাট এরকম কোশ্চেন আমরা সেই প্রথমের দিকে যখন প্র্যাকটিস করছিলাম তখন করেছিলাম, যে যেখানে ডেন্স বা কনসেপ্ট কী থাকে, যেখানে ডেন্স পয়েন্ট সেখানে তড়িৎ ক্ষেত্র প্রবল বেশি হবে, সেখানে তার ডেন্স পয়েন্ট এখানে, এগুলো তো হালকা, তাহলে এই পয়েন্টে এতে সবথেকে বেশি হবে। আচ্ছা, এইটা একদম কমন এসে গেছিলো, এই কোশ্চেনটা তো আমরা কমন এসে গেছিলো, এটা তো বললাম। আচ্ছা, এবারে চলো এটাও হুবহু কমন এসে গেছিলো, আমি দেখালাম এই দুটা, কিন্তু এগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্টে মারিনি, নর্মাল কোশ্চেনে রেখে দিয়েছিলাম। এটাও তো হুবহু কমন এসে গেছে। তারপরে চলো এটাও হুবহু কমন এসে গেছে, তবে স্টার মারিনি এগুলোকে। তারপরে দেখো এখানে, তারপরে এটা তো একদম হুবহু কমন, শুধু ভ্যালুটা চেঞ্জ করেছে। এটা ভেরি ভেরি স্টারও মেরেছিলাম এই কোশ্চেনগুলোকে। তারপরে এই কোশ্চেনটা এইটা মাথায় রাখতে হবে, সলিনয়েডের B ইকুয়ালস টু এটা হয় যেটা আর এর উপর ডিপেন্ডই করে না। অনেকে ভুল করে এইগুলো মেরে আসবে, কিন্তু উত্তর হবে এটা। তারপরে চলো দেখো, তারপরে এই কোশ্চেনটা একদম ধরে ধরে কমন এসছে, একদম যে কোশ্চেন বলেছি ভেরি ভেরি স্টার মেরে সেটাই কমন চলে এসেছে। তারপরে চলো, এই কোশ্চেনটা সব থেকে পাতি কোশ্চেন, আমরা এটাকে একটু কঠিনভাবে দিয়েছিলাম, কিন্তু আরও সহজভাবে জিনিসটা চলে এসে, মূলটার অর্ধেক, এটাও কমনের ভিতরে। তারপরে দেখো, এটা তো হুবহু কমন, জাস্ট আরও একটু স্টেপ কমিয়ে দিয়েছে, স্টেপ কমিয়ে দিয়ে ট্যান থিটার ভ্যালু বের করতে বলেছে, এইটুকু, তাই না? এই কোশ্চেন আমরা করেছিলাম। তারপরে কি ছিল, তারপরে এখানে বের করতে হচ্ছে চৌম্বক ফ্লাক্স, এই কনসেপ্ট আমরা পড়েছিলাম, জাস্ট ফর্মুলা বেস করে দিতে হচ্ছে। তাহলে কি বোঝা গেল এখান থেকে, কমন কেমনভাবে এসেছে? যারা বারবার আমাকে ট্রোল করে বলছো, বাবু স্যার আপনি যা দিয়েছেন কিছু কমন আসেনি, এই হয়নি ওই হয়নি, আমি তোমাকে কি বলেছি, যদি ওই রকম কমন না আসে, হুবহু কমন MCQতে কীভাবে আসবে, ওই টাইপসের কমন আসবে, কনসেপ্ট সামান্য একটু ঘুরিয়ে দিয়ে আমি সকালেই লিখে দিয়েছি। হতে পারে টাইপসে কমন চলে আসলো,
অথবা কনসেপ্ট সামান্য একটু ঘুরিয়ে দিয়ে কমন চলে আসলো। তবে কয়েকটা লেভেলের কোশ্চেন একটু ডিফিকাল্ট এসেছে, যেটা আমরা এক্সপেক্ট করতে পারিনি। আর কি করেছে, বোর্ডের নিয়মকানুন সব ভঙ্গ করেছে। যেটা আমাদের নিয়মকানুন ছিল যে এখান থেকে একটা কেস বেস দেবে, এই দেবে, ওই দেবে, ওই সবগুলো ভঙ্গ করে নর্মাল ফ্ল্যাট কোশ্চেন করে দিয়েছে। আর একটা প্রবলেম করেছে, ইংলিশ বাংলা হিন্দি সব করে অনেক বড় বড় করেছে, করে লেন্দি করেছে, অনেক ভয় পেয়ে গেছে ছেলেপুলে। কিন্তু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে ইজিলি ভালো পরীক্ষা দেওয়া যেত। তাহলে কোশ্চেন কঠিনের জায়গাতে শুধু ছিল এই কোশ্চেনটা, তবে এটাও একটু বুদ্ধি করে মাথায় খাটলে এই প্রসেসে করে দেওয়া যেত, ঠিক আছে। আর সেইভাবে কোনো কোশ্চেন কঠিন হয়নি। কিন্তু এইভাবে হঠাৎ করে কোশ্চেনের এরকম চেঞ্জ আর এরকম পরিস্থিতি দেখে অনেক ছেলেমেয়েরা ঘাবড়ে গিয়েছিল, গিয়ে হয়তো তাদের পরীক্ষাটা একটু হলেও খারাপ হয়েছে। তো কিছু করার নেই, যেহেতু দেখো সবসময় এরকম ভাববে না যে আমি শুধু কোশ্চেন প্র্যাকটিস করে যাব, আর কোশ্চেন প্র্যাকটিস করে ওটা কমন পেলেই তারপরে পারবো, না হলে পারবো না। তুমি যদি কোশ্চেন মুখস্থ করে যাও ফিজিক্সে, তাহলে তুমি কীভাবে পাবে? তোমাকে তো কোশ্চেনটা কীভাবে হচ্ছে বুঝে করতে হবে। বুঝে করলে তুমি ওর একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিলে কোশ্চেন করে দিতে পারবে। সেজন্য হয়তো একটু আমাদের প্রবলেম হয়ে গেছে। হঠাৎ করে ফার্স্ট সায়েন্সের এক্সাম ছিল, ফিজিক্স এক্সাম, তারপরে কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল, দেওয়ার জন্য অনেক ছাত্রছাত্রীর একটু প্রবলেম হয়ে গেছিলো। তার জন্য কি করবে আর বলো? এখন আমাকে যদি গালাগালি দাও তো গালাগালি দিতে পারো, আমি কি করব বলো? আমি তো শুরু করেছিলাম তোমাদের ব্যাচে একদম সিনসিয়ারলি, পুরো হাই লেভেলের থেকে শুরু করে বিভিন্ন লেভেলের, মডারেট থেকে শুরু করে সমস্ত ডিফারেন্স টাইপ কোশ্চেনগুলো। আমি কিন্তু পুরো ব্যাচে ডিফারেন্স টাইপ কোশ্চেন করেছি, কমন কোশ্চেন কিচ্ছু করিনি। আমি যেহেতু পুরো ব্যাচে ডিফারেন্স টাইপ কোশ্চেন করিয়েছিলাম, তাই আমি শেষের দিকে এসে কমন কোশ্চেনগুলোও করিয়ে দিলাম। তাহলে সব কোশ্চেন কভার হলো, ঠিক আছে। তাহলে যারা সারা বছর পড়াশোনা করেছো তারা এই সেটে খুব ভালো পরীক্ষা দিতে পারবে। আর নর্মাল অ্যাভারেজ ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমার সব থেকে খারাপ লাগছে। আমি ভেবেছিলাম নর্মাল অ্যাভারেজ ছাত্রছাত্রীদের যে কোনো উপায়ে উদ্ধার করা যাবে, কিন্তু অনেক জায়গায় অনেক কোশ্চেন কমন এসেছিল, ও ডাইরেক্ট কমন না হলেও কনসেপ্টে মানে মানে আমি তো দেখিয়ে দিলাম কেমনভাবে কমন, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তুমি এখানে দেখো না, খুঁজে খুঁজে ধরতে গেলে 16-17টা কোশ্চেন ওই কনসেপ্ট বেসে বা ওই একদম পুরো সিমিলার, একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনগুলো, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। মানে একই রকম আছে, সামান্য একটু এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া আর ভ্যালু চেঞ্জ করা। তাহলে কোশ্চেনগুলো সামান্য এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া, ভ্যালু চেঞ্জ করা। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো কম এসেছে, নর্মাল কোশ্চেনগুলোতে এসে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছাড়া যেগুলো শুধু ইম্পর্টেন্ট বা এমনি দেওয়া হয়েছিল সেগুলো চলে আসে ওই আমার মূল সাজেশনের ভিতরে, যেটা আমি লাস্ট মিনিট সাজেশন পুরো সেই তোমার লাইভ এসে দিয়েছিলাম। আর যেটা আমি 50টা কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা কোশ্চেন ডাইরেক্ট কমন এসেছে। হ্যাঁ, তো এরকম হয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে, সবারই একই অবস্থা। যেখানে যারাই ফিজিক্স পড়াচ্ছিল সবারই একই অবস্থা হয়েছে, এরকম কন্ডিশন হয়েছে। কি করবে এখন তুমি বলো? কিছু তো করার নেই। আমার উপর দোষারোপ করলে করতে চাও, যত ইচ্ছা গাল দিতে চাও গাল দিয়ে ফেল, আমি সব কিছু মাথা পেতে নেব। পরের সেমিস্টারগুলোর জন্য দারুণভাবে তৈরি থাকবো, যাতে তোমাদের দারুণভাবে রেডি করা যায়, সত্যিকারের ফিজিক্স শেখানো যায়, এবং শুরু থেকেই সেটার চেষ্টা করা হয়েছে। লাইভে এসে আমি তোমাদের অবস্থা দেখে নিজেই ভারাক্রান্ত হয়ে গেছিলাম। তোমরা আমাকে উল্টোপাল্টা গালি দিয়েছো, অনেক গালি দিয়েছো, আমি সহ্য করছি। তারপরে আমার নিজেরই তখন এসে কেমন লাগছে, কি হচ্ছে বিষয়গুলো। তারপরে আমি ঠান্ডা মাথায় বসলাম, বসে তো সেগুলোর সলভ রেডি করলাম, রেডি করলে তোমার দিয়ে দিচ্ছি। এগুলো তোমার অ্যাসেট হিসেবে থাকলো, এবং কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি মিলিয়ে নাও, ঠিক আছে। যার যেমন পরীক্ষা হয়েছে আর ভাবার কিছু দরকার নেই। কেমিস্ট্রি পরীক্ষা 3 দিন ছুটি আছে, কেমিস্ট্রি পরীক্ষা ফুল দমে পড়াশোনা করো, ঠিক আছে। চলো, বেস্ট অফ লাক সবাইকে, ভালো দিও বাকি পরীক্ষাগুলো। হয়তো আমি পারলাম না, চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, সারা রাত দিন এক করে দিয়েছিলাম, পায়ের পাতা চেপে গেছিলো, 3 দিন টানা ঘুমাইনি, কঠোর পরিশ্রমের পর পরিশ্রম তোমাদের জন্য করে গেছিলাম। তারপরে দিন শেষে একটুখানি এদিক ওদিক মেরে দিয়েছে। আমার প্রথম থেকে এভাবে সন্দেহ হচ্ছিল, আগের বছরের কোশ্চেন সহজ হওয়ার কারণে এবছরের কোশ্চেন ঘোরাতে পারে, আমি বলেছিলাম হার্ডেস্ট এক্সাম হতে পারে। কিন্তু পরের দিকে আমি আবার মাইন্ডসেট চেঞ্জ করেছি, কারণ এবিটিএ টেস্ট পেপার দেখলাম, সেটা দেখছি সহজ কোশ্চেন আছে। অন্যান্য জায়গায় সব দিকে দেখলাম সবাই সহজ কোশ্চেন করাচ্ছে, আমি সাহস পাইনি আর কঠিন কোশ্চেন করানোর। এবং তোমরাও নিতে চাইলে না যে কঠিন কোশ্চেন করানোর দরকার নেই স্যার, আমাদের স্কুলে এসে বলে দিয়ে গেছে কঠিন কোশ্চেন হবে না। কিন্তু কঠিন খুব একটা হয়নি, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন। এবং আমি আমাদের আগুন ব্যাচের পল্লবকে আমি ফোন করেছিলাম, ও বলল স্যার আপনার সাজেশনের ওই জায়গাগুলো থেকে কমন এসেছে কিছু, কিন্তু ভ্যালু ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছে, সামান্য একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। আর যা ব্যাচে যা পড়িয়েছেন সেই অনুযায়ী মোটামুটি সব পারার মতো হয়েছে, একটা দুটো অসুবিধা হয়েছে, এটা আমাকে বলল। এবং আমি দেখলাম সেই বিষয়টাই হয়েছে। ওকে, চলো সবাই ভালো থেকো, ভালো করে কেমিস্ট্রি পরীক্ষা দাও, সবাইকে বেস্ট অফ লাক,
ভালো হবে। আবার পরের সেমিস্টার আছে, পরের সেমিস্টার ডেসক্রিপটিভ সেমিস্টারে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, এবং সেখানে অপটিক্স আর মডার্ন ফিজিক্স আছে, সেগুলোতে খুব একটা অসুবিধা হবে না, এবং সেখানে আমরা গুছিয়ে রেডি করে দেবো তোমাদের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো দিন। চলো টাটা।